সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রিন বাংলা চ্যানেলের বিশেষ সাপ্তাহিক আয়োজন সাহিত্যের আড্ডা অনুষ্ঠান। আপনাদের সাথে রয়েছে আমি কিষান হালদার। এই অনুষ্ঠানে আমরা বিশিষ্ট কবি এবং সাহিত্যিকদের সাথে আমরা কথা বলবো এবং ওনাদের স্বরচিত কবিতা পাঠ এবং ওনাদের লেখনী নিয়ে আমরা আলোচনা করব এবং এই অনুষ্ঠানে আপনারা আপনাদের মূল্যবান মতামত সরাসরি অনুষ্ঠান চলাকালীন সময় জানাতে পারবেন। আমাদের কাছে মতামত পাঠানোর ঠিকানাটি স্ক্রলে আছে, তারপরে বলে দিচ্ছি gbchannel24@gmail.com। এই ঠিকানাতে আপনারা লাইভ চলাকালীন সময় জানাতে পারবেন। তাহলে আমরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আশা করি অনুষ্ঠানটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রথমে আমাদের সাথে কলকাতা, ভারত থেকে যুক্ত হয়েছেন বিশিষ্ট কবি অরূপ রতন হালদার। আমি দাদাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দাদা নমস্কার, শুভেচ্ছা নেবেন। নমস্কার। গ্রিন বাংলা চ্যানেলের ভার্চুয়াল স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনি কেমন আছেন? ভালো আছি, খুব খুশি হলাম যে আজকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ, অবশ্যই আপনাকে শুভ সন্ধ্যা। এবং আমরা খুব খুশি হয়েছি যে আপনি আজকে কলকাতা, ভারত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই সাহিত্যের আড্ডা অনুষ্ঠানে। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন বাংলাদেশ, ঢাকা থেকে বাংলাদেশের বিশিষ্ট কবি আবুল বাশার হাওলাদার। স্যার শুভেচ্ছা নেবেন, আপনাকে স্বাগত জানাচ্ছি গ্রিন বাংলা চ্যানেলের ভার্চুয়াল স্টুডিওতে। কেমন আছেন? গ্রিন বাংলা চ্যানেলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আপনাকেও কিষান হালদার, এবং সাথে আছেন আমাদের ভারত থেকে আজকে যুক্ত হয়েছেন কবি অরূপ রতন হালদার। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি শুভেচ্ছা নেবেন বাশার সাহেব। আপনাকেও শুভেচ্ছা। কিষান হালদারকে শুভেচ্ছা। হ্যাঁ, আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যে আজকে আমরা ভার্চুয়ালি দুই দেশের দুজন কবিকে পেয়েছি। আর আমাদের সাথে আরো যুক্ত হওয়ার কথা রয়েছে বাংলাদেশের বিশিষ্ট কবি মতিন বাঙালি। উনি টেকনিক্যাল প্রবলেমের জন্য এখনো যুক্ত হতে পারেননি, তবে আশা করছি কিছুক্ষণের মধ্যে উনি আমাদের সাথে যুক্ত হবেন। তো প্রথমে অরূপদা, আপনার একটি কবিতা দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করব। কোন কবিতাটি শুনছি আপনার কাছে? আমার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 2018 ডিসেম্বরে। কাব্যগ্রন্থটির নাম শব্দপতনের গান। তার থেকে আমি একটি ছোট কবিতা পড়ছি। কবিতাটির নাম ছিল বিন্দু সম। অহরাত্র রক্তে তোমার ছায়া, ছায়ার নূপুর জাগে আলিশায় অশ্রুত বেদনা নিয়ে। মৃত্যুর অধিক কঙ্কনখানি বাজে, মনে পড়ে দুর্গা দালানের ভেতর গহীন আলো। দুপুর কাঠামোর খড়ে জিরিয়ে নিচ্ছে মাটি, কোথাও অন্তর্দাহ। যেন শ্রবণা নদীটির শ্বাস বয়ে বয়ে একা থির বিজুরি। রূপশালী ধান মরে গেছে কবে, সেই করুণ হাতখানি আজ ভেসে এলো বুকের কাছে। যেন বিন্দুসম মুহূর্তগুলি ব্রাহ্ম মুহূর্তে ছেড়ে যায় আমাকে, তারপর ধূলিপথে বিলীন, ক্রমে বিস্ফার পায় অন্তরীণ আলো পৃথিবীতে। বাহ, খুব চমৎকার কবিতা এবং আমরা খুব চমৎকার ভাবে অনুষ্ঠানটি শুরু করলাম। অনেক ধন্যবাদ আপনাকে অরূপ রতন হালদার। এবার আমরা প্রিন্সিপাল আবুল বাশার হাওলাদার, আপনার একটি কবিতা আমরা এখন শুনবো। কোন কবিতাটি শুনছি? আসলে আমি তো আবৃত্তি করতে ভালো মানে আমার অভ্যস্ত না, লিখি আমি। তারপরেও যখন এখানে এসেছি, আমার তো বেশ কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, তবে ওইগুলা থেকে আমি আবৃত্তি করবো না। ইদানিং একেবারে লেটেস্ট সর্বশেষ লেখায় এগুলো এখনো প্রকাশিত হয়নি কোথাও। এখান থেকে একটা কবিতা আমি আবৃত্তি করছি। গত 15ই আগস্ট বঙ্গবন্ধু যে মৃত্যু দিবস, সেই 15 আগস্টের শোকের দিন, সেই দিনই লেখা। আচ্ছা, শোনান। হ্যাঁ, সেই দিনই লেখা। কবিতাটার নাম হচ্ছে আধার। সেই
রাতে আকাশে নক্ষত্ররা জেগেছিল, নিঃশব্দে ছিল তারাগুলো আগের মতো, স্তব্ধ ছিল চারিদিকে, করুণ ছিল পেঁচা ও পক্ষী ডাকছিল, মানুষেরা অচেতন নিদ্রায় বিভোর ছিল। অশনি সংকেত নেমে এলো, কি কারো জানা ছিল না, হঠাৎ বিশ্বাসঘাতকের হুঙ্কার, জাতির শ্রেষ্ঠ সন্তানের বুকে গুলি আর গুলি। ঘুমিয়ে পড়লেন 32 নম্বর বাড়ির সিঁড়ির পরে, বুকের তাজা রক্ত, রক্তের স্রোত বয়ে গেল, নেমে গেল শ্রেষ্ঠ প্রদীপ, কলঙ্ক লেপন করে দিল বাংলার বুকে, বাঙালির বুকে। ষড়যন্ত্রকারীদের খুনের নেশায় সব শেষ হয়ে গেল, আরো কত নিষ্পাপ প্রাণ ছোট্ট রাসেল সেই কলঙ্কের সাক্ষী। নীল আকাশ, প্রকৃতি, আধারে থাকা মানুষগুলো আজও কাঁদে, সমগ্র বাঙালি কাঁদে। জাতির পিতা নেই, বঙ্গবন্ধু নেই, আছে শুধু তার বাংলা আর বাংলার মানুষ। কেমন আছে সবাই? ভালো নেই কেউ, চারদিক স্বার্থপরে ঘেরা, মানুষের শান্তি নেই। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এমন হতো না, সোনার বাংলা আজ অমানুষে ভরে গেছে। শপথ, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, শপথ করছি ওদের ঠাই এই বাংলায় হবে না, আমরা বিজয়ী হবই, জয় বাংলা। খুব সুন্দর একটি কবিতা। এবং সেই বঙ্গবন্ধুর আমরা জানি সবাই যে 15 আগস্টে উনি নিহত হয়েছিলেন সপরিবারে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে। এবং আবুল হোসেন হাওলাদার ওনার যে কবিতা, সেই কবিতার ভিতরে কিন্তু সেই চিত্রটি খুব সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলেছেন। আপনাকে অনেক শুভেচ্ছা আবুল হোসেন হাওলাদার, যেমন একটি কবিতা আজকে আমরা আপনার কাছ থেকে শুনলাম। এবং আপনার কিন্তু একটি পরিচয় রয়েছে এই কবির বাইরেও, যে আপনি কিন্তু একটি বাংলাদেশের বড় শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের কিন্তু আপনি সভাপতিও। তো এই যে এত কাজ করছেন তারপরও কবিতা লিখছেন, এই সময়টি আপনি কিভাবে পাচ্ছেন? আসলে মূলত আমি কবিতা লিখি সকালে। আমি সকাল 5:30 6টায় ঘুম থেকে জাগি এবং একাধারে 2-3 ঘন্টা লিখি। শুধু কবিতা লিখি না, বিশেষ করে শিক্ষার উপরে বিভিন্ন সমসাময়িক প্রসঙ্গ নিয়েও লিখি। আর কবিতা প্রতিদিন 2-3টা কবিতা লিখি প্রায় এই সকালবেলা। আর অন্যান্য সময় কাজের ব্যস্ততা থাকে, সারাদিন রাতেও থাকে, তখন আর লিখতে পারি না। সময় ওই সকালে 1-2 ঘন্টা সময় পাই, ওই সময়টাই কিছু কবিতা লিখি এবং আগেই নির্ধারিত করে রাখি রাত্রে যে কালকে কোন কবিতা লিখবো। হ্যাঁ, এটা নির্ধারণ করা থাকে। এবং আমাকে আমার প্রকৃতি নিয়ে বেশ কিছু কবিতা আছে। বাংলার যে প্রকৃতি, বিভিন্ন ঋতু, আহ বিভিন্ন বসন্ত থেকে আরম্ভ করে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এগুলো নিয়ে অনেকগুলো আছে কবিতা, শত শত কবিতা আছে। এবং আমার বই, কাব্যগ্রন্থ আছে, প্রকাশিত হয়েছে, সেখানে আছে। এগুলো আজকে আর আনিনি। একবারে সর্বশেষ যে আমার কয়েকটা কবিতা আছে লেখা, এটা আমি ওই করোনায় আক্রান্ত ছিলাম, হাসপাতাল থেকে এসে আর 2-1টা কবিতা আমি লিখেছিলাম। সে হাসপাতাল থেকে আমি প্রায় মৃত্যুর কাছাকাছি ছিলাম, সেখানে যে আমার কিছু অভিজ্ঞতা আছে তা নিয়েও আমি কবিতা লিখেছি কিছু। আচ্ছা, আপনাকে স্যার অনেক ধন্যবাদ। আমি এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আবার পরবর্তীতে কথা বলবো। এবং আপনি কিন্তু বাংলাদেশে শুধু নয়, আমাদের সারা বিশ্বের যারা করোনা যুদ্ধে জয়ী, আপনি কিন্তু সেই রকম একজন সৈনিকও। কারণ আপনি করোনা আক্রান্ত ছিলেন এবং আপনি করোনা জয়ী হয়ে আপনি আবার সুস্থ হয়ে চলে এসেছেন আমাদের মাঝে। তো সেই বিষয়গুলো নিয়ে কথা হবে, কি কবিতা লিখেছেন সেটা শুনবো। এবার আমি আমাদের আজকে ভারতের কলকাতা থেকে যুক্ত হয়েছেন বিশিষ্ট কবি অরূপ রতন হালদার। আমি দাদার কাছে আসছি। আচ্ছা দাদা, কবিতার প্রতি এই যে ভালোবাসা, এই যে টান, এটা কবে থেকে আপনার? কবিতা আমার নিজের ব্যক্তিগতভাবে কবিতা ভালো লাগে স্কুল বয়স থেকেই, কিন্তু কবিতা ভালো লাগার কবিতা লেখার ব্যাপারটা তো একরকম নয়। এবার আমি যখন উচ্চ মাধ্যমিক পড়া শুরু করেছিলাম, ক্লাস 11,
তখনই হঠাৎ করে আমার ভেতরে কবিতা লেখার কিছু ইচ্ছা এবং প্রণোদনা তৈরি হয়েছিল। সেই সময় আমি আহ, ব্যাপারটা সেই সময় করেই ঘটে, এগুলো কিভাবে ঘটে এগুলো আমরা বুঝতে পারি না, হঠাৎ করেই ঘটে। এবং তখন আমি কবিতা লিখতে গিয়ে দেখলাম যে আমি তো কিভাবে লিখবো। আহ, আমার সামনে হয়তো তখন অনেক বড় বড় কবিরা রয়েছেন, কিন্তু সেভাবে তো লেখা যাবে না, আমাকে আমার পথ খুঁজে নিতে হবে। তখন আমি বিভিন্ন সেই সময়কার কবির লেখা কবিতা পড়তে শুরু করি, আস্তে আস্তে লেখা শুরু করি। তারপরে কলেজ জীবনে আস্তে আস্তে লেখা, অল্প অল্প করে লেখা চালু থাকে। তারপরে একাদিক্রমে বেশ কয়েকটা কবিতার বই বেরোয়। এখন আমার ডাক্তারি জীবনে আমি চেষ্টা করেছি বিভিন্ন সময় আমার সময় বার করে, খুবই ব্যস্ত সময় গেছে মাঝখানে, এখনো মাঝে মধ্যে খুব ব্যস্ততা থাকে, তার মধ্যেও আমি আমার সময় বার করে নিই। তার কারণ হচ্ছে যে এটা এমনই একটা বিষয় যে কবিতা না লিখে থাকা যায় না, যেন কবিতা যেন লেখার মানে মানে মনের ভেতরে বা ভেতরে একটা এমন ইচ্ছা তৈরি হয় যে আমাকে আমার লেখাটা লিখে ফেলতেই হয়। তাই এই ধরনের একটা বিষয় ভিতরে কাজ করে, সেখান থেকে আমার কবিতা লেখার একটা ভালোবাসা বলতে পারেন, বা কবিতা লেখার ইচ্ছা তৈরি হয়েছে আর কি। দাদা অনেক ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, যে প্রশ্নটি আমি প্রিন্সিপাল আবুল বাশার হাওলাদারকে করেছিলাম, যে আপনি ডাক্তারি পেশার সাথে রয়েছে একটি মহান পেশা। তো আমরা জানি যে ডাক্তার যারা রয়েছেন ওনাদের অনেক সময় দিতে হয় এই পেশার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে সময়টি বের করেন? উম, সময় বের করে নিতে হবে সেটা আমি জানি, কারণ সময় বের না করতে পারলে তো হবে না। আর কবিতা মানে তো আর কবিতা শুধু লেখা নয়, কবিতা যাপন করতে হয়। আমার কাছে মনে হয় কবিতা লেখার চেয়েও কবিতা যাপন করা অনেক বেশি জরুরি। কবিতা যাপন করলে তবেই কবিতা লেখা সম্ভব। একটা একটা কবিতা লেখার জন্য আমাকে তার আগে থেকে হয়তো আরো অনেক কিছু ভাবতে হয়েছে বা সময় দিতে হয়েছে, বা কোনো স্মৃতি বিভিন্ন স্মৃতি ঘুরে ফিরে আসে, সেগুলো ভেতরে থেকে যায়। তারপর হঠাৎ করে একটা মুহূর্ত তৈরি হয়, যাকে আমরা বলি এপিফ্যানি, বা এপিফ্যানি বলা হয় ইংরেজিতে। হঠাৎ করে একটা তরঙ্গের মতো আসে, সেই তরঙ্গটা কখন আসবে আমি জানি না, তবে আমি যখন পেশাগতভাবে ব্যস্ত থাকবো বা থাকি, সেই সময় এই তরঙ্গটি কখনো আসতে পারে না। আমি যখন আমার নিজের মধ্যে ঢুকে পড়ি, যখন আমি আমার নিজের সঙ্গে কথা বলার জায়গায় চলে যাই, তখন স্মৃতি এবং আমার বর্তমান সব মিলে একটা বিশেষ অবস্থা তৈরি হয়। সেই সময় আমার মধ্যে এই লেখাগুলো বিভিন্ন লাইন, হয়তো একটা লাইন দিয়ে শুরু হলো, একটা লাইন, এবং বলা হয় কবিতার ক্ষেত্রে বলা হয় যে প্রথম লাইনটা ঈশ্বর দত্ত বা অলৌকিক, এরকম বলা হয় কবিতার ক্ষেত্রে বলা হয়। সেরকম কোনো কোনো ক্ষেত্রে সেরকম হয়েছে, হঠাৎ করে কোনো একটা লাইন চলে এলো, সেটা যখন আমি ব্যস্ত নই, আমার নিজের মতো করে সময় বার করে নিয়েছি। হয়তো সারা সকালবেলা আমি রোগী দেখেছি, তারপরে দুপুরে 2 ঘন্টা হয়তো খাওয়া দাওয়া করার পর 2 ঘন্টা ফাঁকা আছে আমার, সেই সময় হয়তো হয়তো আমি একা একা আছি, তখন হয়তো আমার এই আগের চিন্তা, বিভিন্ন ভাবনা চিন্তা, সেখান থেকে একটা লেখা, একটা লাইন চলে এলো, সেখান থেকে হয়তো আরো কিছু লাইন চলে এলো। এইভাবে লেখাটা শুরু হয়। আর একটু বেশি রাত্রির দিকে আবার একটু যখন সব শান্ত হয়ে যায়, শব্দ কমে আসে, চুপচাপ হয়ে আসে, তখন আবার নিজের সঙ্গে কথা বলার চেষ্টা করি। এই নিজের সঙ্গে কথা বলতে বলতেই কবিতাগুলো শুরু হয় বা চালু হয়। বাহ, খুব খুবই চমৎকার কথা শুনলাম আপনার কাছ থেকে। আচ্ছা, এই কবিতা নিয়ে একটু কথা আমাদের বলতে হবে, আমরা শেয়ার করব। তার আগে আমরা একটি আহ, আলাপচারিতা শুনে আসব। আমাদের বাংলাদেশে একজন বিশিষ্ট কবি রয়েছেন, 21শে পদকপ্রাপ্ত অসীম সাহা। তো কবিতা নিয়ে উনি কি বলেছেন সেই কথাটি আমরা একটু শুনবো। আরেকটি কথা দাদা আমি একটু বলে রাখি, এবং স্যারকেও বলছি এবং দর্শকদের উদ্দেশ্য বলছি, যে সবাই কবি নয়, কেউ কেউ কবি। কবিতা লিখলেই কবিতা হয়ে যাচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের অসীম সাহা কি বলেছেন, এই বিষয়টি আমরা একটু শুনে আসবো। উনি একটি চ্যানেলে এই কথাটি বলেছিলেন, সময় টিভিতে, বাংলাদেশের একটি জনপ্রিয় চ্যানেল সময় টিভি। তো সেই কথাটি আমরা একটু শুনে আসছি। হ্যাঁ, নিশ্চয়ই। প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বিদ্রোহ, ঘৃণা, মনের গভীর থেকে গভীরতম অনুভূতির প্রকাশ ঘটে কবিতায়। এই কবিতাই কখনো হৃদয় দোলায়, জাতিকে জাগায়, চূর্ণ করে পরাধীনতার শিকল। তুলেছিল তীক্ষ্ণ যুক্তির সঙ্গে মিশেছিল রক্তিম আবেগ। সেই
কবিতা লেখা তো আর সোজা কথা নয়, লিখতে প্রয়োজন ধ্যান ও চর্চার, মনে করেন 21শে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা। কবিতা চর্চা একান্তভাবে নিজস্ব জিনিস এবং এই ব্যাপারে আত্মসচেতনতা, চর্চা এবং ধ্যানের কোনো বিকল্প নেই। বিবৃতিমূলক কবিতা যেটা খুব বেশি কমিউনিকেট করে, ওই জাতীয় কবিতার সহজ সস্তা জনপ্রিয়তা আছে, কিন্তু ওগুলোকে আমরা কবিতা বলতে চাই না। কিন্তু মৌলিক কবিতা যেটা, সেটার অন্তর্নিহিত তাৎপর্য যদি বুঝতে হয় তাহলে অবশ্যই নিজেকেই আরো সতর্ক, আরো ধ্যানী মানুষ হতে হবে। কবি অসীম সাহার মতে কবিতা লিখতে নিয়ম কানুন খুব জরুরি নয়, তবে সপ্ত ছন্দে জট কাটাতে প্রশিক্ষণ নিলে ক্ষতি নেই। তাই বলে আবার প্রশিক্ষণ নিলেই কেউ কবি হয়ে যাবেন এমনও নয়, তবে কবিতা লিখতে অবশ্যই প্রয়োজন ছন্দ জ্ঞানের। প্রশিক্ষণ দিয়েও সাহিত্যের মান বাড়ানো যেতে পারে বলে আমি মনে করি না। হয়তো তাতে কিছুটা উন্নতি হতে পারে, যেমন বাংলা একাডেমির একটি চলমান প্রক্রিয়া ছিল তরুণ লেখক প্রকল্প। এদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো, আমাদের দেশের যারা সেরা মানুষ আছেন তাদের প্রশিক্ষণ দেওয়া হতো, তাতে তারা কবিতার কলা কৌশলগুলো হয়তো জানতে পারতো। এতে কিছুটা উন্নতি হয়নি তা আমি বলবো না, কারণ কবিতার তো একটা কাঠামো থাকে। বিষয়বস্তু ও বক্তব্যের ঐকতানে তরুণদের কবিতা পাঠকদের হৃদয়গ্রাহী হোক, এই প্রত্যাশা কবি অসীম সাহার। আমাদের লালন গান লিখতেন, তিনি কি প্রশিক্ষণ নিয়েছিলেন? রবীন্দ্রনাথ লিখতেন, কি প্রশিক্ষণ নিয়েছিলেন? অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আমরা একটি আলোচনা শুনলাম আমাদের বাংলাদেশের বিশিষ্ট কবি 21শে পদকপ্রাপ্ত অসীম সাহার কণ্ঠে। আসলে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছিল বা প্রচার হয়েছিল নিউজ 24-এ। আমার ভুল হয়েছে যে আমি 21শে টিভি বলেছি, সময় টিভি বলেছিলাম, আসলে হবে নিউজ 24। তো এই বিষয়টা নিয়ে আবুল বাশা হাওলাদার, আপনি একটু বলবেন যে কবিতা লিখলেই কবি হওয়া যাচ্ছে না এবং প্রশিক্ষণ নিয়েও কবি হওয়া যাচ্ছে না, ধ্যানী হতে হবে, চর্চা করতে হবে, এই বিষয়টি অসীম সাহা বলেছেন। আপনি কি মনে করেন? হ্যাঁ স্যার, আপনার মাইকটি মিউট করা আছে, আনমিউট করে নিতে হবে একটু। আমি অসীম সাহা যেটা বলেছেন, উনি একজন বাংলাদেশের প্রতিষ্ঠিত কবি। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝি, ওনার সাথে আমি অনেকটাই একমত। তবে কবি সবাই হতে পারবে না। যিনি লেখেন উনিই কবি, কারণ যেহেতু তার মধ্যে যে এই চিন্তাটা আসে যে আমি কিছু লিখবো, কবিতা লিখবো, এই যে তার মধ্যে একটা প্রেরণা আসে, একটা ভাবনা আসে, একটা কিছু যখন সে উপলব্ধি করে দেখে, তখন তার মধ্যে যে আমি এটা নিয়ে কিছু লেখালেখি করব, এটাই কিন্তু তার মানে আমি মনে করি প্রথম তার শর্ত কবি হওয়ার। সেকেন্ডলি, আমি যেটা মনে করি, কবি জন্ম নেয়, কবি শুধুমাত্র যে প্র্যাকটিস করবে, অভ্যাস করবে, তাতেই হবে তা নয়। কিন্তু শত চেষ্টা করলেও কবি হওয়া যাবে না, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। তার মধ্যে এই ধরনের সত্তা একটু হলেও থাকতে হবে। হ্যাঁ, হয়তো কারো এই সত্তাটা বেশি একটা প্রবল না, বেশি একটা শক্তিশালী না, তবে যার মধ্যে একটু আছে, সে যদি প্র্যাকটিস করে, এটা নিয়ে ভাবে, চিন্তা করে যে আমি লিখবো, তাহলেই সে আস্তে আস্তে ভালো হবে। তবে অনেক কবি আছেন, এটা আমি কারো উল্লেখ করব না, মানে প্রায় অনুকরণ, একজনের লেখাকে অবিকল ওই রকম লিখতে চায় বা কিছু অনেকে মানে অনেকটা সে নকল করে। এরা আসলে কবি না, এদের মধ্যে কোনো চিন্তা চেতনা বা তাদের ভাবধারা এবং তারা, কবি তো অনেক রকম আছে, প্রকৃতিবাদী, উদ্ভিদ বাদী আছে, তারপর বিজ্ঞান ভিত্তিক আছেন, হ্যাঁ, তারপর নানা ধরনের আধ্যাত্মিক কবি, হ্যাঁ, নানা রকমের আছে কবি। এখন এক একজনের মধ্যে এক একটা ধারা, এবং এরা হয়তো বা
কেউ খুব বড় কবি হয়েছেন, নামকরা কবি, উনি হয়তো তার মধ্যে যে কবি সত্তা এটা অনেক প্রবল, যেমন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, এরা অনেকটাই আমি বলবো এরা একেবারে মানে জন্মগতই তারা কবি। কিন্তু এই আমাদের দেশে যারা কবি এখন আছেন বা অনেকে প্রয়াত হয়েছেন, তারা কিন্তু তাদের মধ্যে কবিত্ব শক্তি আছে এবং সেইটা নিয়ে তারা লেখাপড়া করা বা প্র্যাকটিস করা, ধ্যান ধারণা করা, তারপরে তারা কিন্তু মোটামুটি ভালো কবি হয়েছেন। তবে ওই যে প্র্যাকটিস করবে বা প্রশিক্ষণ নিয়ে কোনো কবি হওয়া যায় না। আমি অনেকটা দেখেছি যে কিভাবে কবিতা লিখতে হয়, ছন্দ লিখতে হয়, কিভাবে কিভাবে কবিতা লেখা দরকার, এরকম অনেক নির্দেশনা আছে, এগুলো দিয়ে কবিতা লেখা যায় না। এবং এই ধরনের শখে ফেলে কবিতা লেখা, সেটা কবিতা হবে না। কবির যে মনের কথা, যেমন ওই সে বাল্মীকি যে কবিতা যে লেখা লিখছিলেন যে রামায়ণ, সেই রামায়ণ যে তার মনের অনুভূতি থেকে, মন থেকে লিখেছিলেন রামের জন্মের 1000 বছর আগে। এই যে কবি, তার যে ভাব, তার ভাবধারা, সেখানে সে যে তার কথা, এবং তার যে লেখা, এই ধরনের মধ্যে কবিত্ব শক্তি বা যারা লেখক সাহিত্যিক, এদের মধ্যে সেই যে লেখার যে শক্তি সত্তা, এটা কিন্তু প্রকৃতিগত, প্রকৃতি থেকেই তাদের তাদের এটা পাওয়া। এটা কোনো প্রশিক্ষণে, কোনো বই পুস্তক পড়ে তারা কবি হতে পারে না। হয়তো কাউকে অনুসরণ করতে পারে বা একজনকে লেখা দেখলে হয়তো বা নিজে আর কিছু আইডিয়া নিতে পারে, ওখান থেকে সংগ্রহ করতে পারে, কিন্তু তার ভিতরে অবশ্যই কবিত্ব শক্তি থাকতে হবে যেখান থেকে সে কিছু লিখবে। কারণ আমার ভিতরে যদি এই ধরনের কোনো কবিত্ব শক্তি না থাকে, তাহলে আমি কোনো ক্রমেই অন্য কোনো উপায়ে কবিতা লেখা সম্ভব হবে না। এবং সেটা কবিতার যে মূল কথা, সেটা যেমন আমি অনেক সংজ্ঞায় পেয়েছি, অনেকেই সংজ্ঞা দিয়েছেন কবিতা হবে এই একটা কথা দিয়ে ইনডাইরেক্ট, পরোক্ষভাবে বুঝানো হবে, এটা আমি বিশ্বাসী না। কবিতা সরল ভাবে হতে পারে। আমি রাস্তায় যানজটে একজন একটা প্রায় অর্ধনগ্ন এক নারী, তার কোলে একটি মানে উলঙ্গ বাচ্চা নিয়ে সে ভিক্ষা করছে, এটা আমার চোখের দেখায়। এখানে পরোক্ষ লেখার কোনো প্রয়োজন নাই। আমি তাকে নিয়ে কবিতা লিখতে পারি, তার দুঃখের কথা, সে কিভাবে একটা ছোট্ট বাচ্চা নিয়ে ভিক্ষা করছে, অর্ধনগ্ন, মানে অর্ধ বসনা নারী। এখানে তো পরোক্ষভাবে লেখার কোনো, আমি সরাসরি লিখবো, সরাসরি লিখলে যে কবিতা হবে না, পরোক্ষভাবে নানাভাবে ঘুরে মাথার পিছন থেকে এনে আর লিখতে হবে, এরকম এটা আমি বিশ্বাস করি না। এবং এইটা লেখার প্রবণতা অনেকের মাঝে বেশি, যে যেটা বুঝতে কবিতা কিন্তু মানুষ এখন কম পড়ে। কেন পড়ে কম, তারা এরা বুঝতে অনেক কষ্ট করতে হয়, এটা অনেক ঘুরানো পেঁচানো কথা বলবে, যে কথা সে মানে লিখছে, শব্দটা অর্থটা যে যেরকম করে সেরকমই অর্থ হয়। এরকম কবিতা আমি পছন্দ করি না। সে যত বড় কবি হোক, যেমন রবীন্দ্রনাথ এরকম ভাবে রাখেনি, সে একেবারে সরাসরি মনের কথা, মানুষের কথা, মানুষের মনের কথা, মানুষের চিন্তা ভাবনার কথা তিনি লিখেছেন। নজরুলও তাই। কিন্তু এখন ইদানিং আমরা লক্ষ্য করছি কিছু খুব কবিরা ওই আপনার পেঁচানো ঘুরানো অনেক কথা, তার অর্থ মানে সারা কবিতাটা পড়লেও তার মধ্যে জিস্ট পাওয়া যায় না। দেখছি উনি কি লিখছেন, কি লিখতে চান, এটা বোঝা যাচ্ছে না। এটাকে কবিতা বলা যাবে না আমার মনে হয়। আমি কাউকে ছোট করছি না, সরাসরি কবিতা লিখতে হবে, তারা প্রত্যক্ষভাবে সবাই বুঝতে পারে যে কবি এখানে কি লিখতে চেয়েছে। স্যারকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যার, আপনি আপনার মতামত দিয়েছেন। আমি এবার অরূপ রতন দাদার কাছে আসছি। যে দাদা, আবুল বাশার হাওলাদার যে কথাটি বলেছেন যে সরল সহজ ভাষায় বলতে হবে, আর একটি কথা উনি বলেছেন যে অনুকরণ, অনুসরণ আর অনুকরণ তো দুটি আলাদা জিনিস। তো রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অনুসরণ করেছিলেন। যেমন আমি জানি যে গগন হরকরার গান উনি অনুসরণ করেছিলেন, আমাদের বিখ্যাত লালন ফকির ওনার গান অনুসরণ করেছিলেন। এছাড়াও উনি বিদেশি সাহিত্য নিয়ে অনেক পড়াশোনা করেছিলেন। আমাদের কবি কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি,
উনিও এমনটি করেছিলেন যে একটা সুর নিয়েছেন, সেই সুর নিয়ে উনি ভাঙিয়ে গান রচনা করেছেন, কবিতা রচনা করেছেন, এমনটি ঘটে। তো এই বিষয় নিয়ে আপনি কি মনে করেন, অরুণ হালদার? হুম, এখন শিল্প মাধ্যমের মধ্যে শিল্প মাধ্যম অবশ্যই অনুকরণ করে অনুকরণ করে হয় না। শিল্পের ক্ষেত্রে যারা অগ্রজ প্রতিষ্ঠিত শিল্পী, তারা একটা কাজ করে যাচ্ছেন, করে গেছেন। এবার তার পরের যারা আসছেন তারা কিভাবে কাজ করবেন সেটা তারা তাদের অগ্রজদের কাছ থেকে শেখেন, তাদের কাজ দেখে শেখেন। আবার এরকমও হয়েছে যে ধরুন একেবারে অখ্যাত একটি গ্রামে একটি মানুষ, তিনি তার দেশীয় ভাষায়, নিজস্ব ভাষায়, নিজস্ব ইডিয়ামে কবিতা লিখছেন। তিনি কারো সেরকম ভাবে কবিতা পড়েই ওঠেননি। আমি এমন এমন কবির কথা জানি, পশ্চিমবঙ্গে আছেন, যতদূর সম্ভব উনি উড়িষ্যাতে থাকেন। খুব সাধারণ মানুষ, একেবারে গ্রামের দিকে থাকেন, খুব কম পড়াশোনা করেছেন, কিন্তু তিনি তার নিজের ভাষায় কবিতা লিখেছেন। খুব বড় বড় কবির লেখা কখনো পড়েননি, একেবারেই নিজের ভাষায়। এবং সেই কবির কবিতা সারা ভারতবর্ষে বহু মানুষ, বহু বড় বড় কবিরা পড়ে মুগ্ধ হয়ে গেছেন। এবং তিনি ভারতের সরকার কর্তৃক খুব বড় পুরস্কার প্রাপ্ত কবিও বটেন। এরকম এখন কবিতার ভাষা কি হবে সেটা কেউ ঠিক করে দিতে পারে না। কবিতার ভাষা, যিনি কবিতা লিখছেন তিনি ঠিক করবেন কবিতার ভাষা কি হবে। আর কবিতার ভাষার কোনো রকম কোনো সীমান্ত নেই, কোনো মাপকাঠি নেই, কোনো দিগন্ত নেই। এটা দিগন্তহীন বলতে পারেন। কবিতা কবিতার ভাষা কবি নিজে তৈরি করে নিতে হবে কবিকে। এবং কবিকে নিজস্ব তার ভাষা অর্জন করতে না পারলে তাকে তো আর কবি হিসাবে তিনি দাঁড়াতে পারবেন না। আমরা আমাদের বাংলা ভাষার মহত্তম কবি ধরুন রবীন্দ্রনাথ, তার আগে আরো অনেকে ছিলেন, লুইপাদ, কান্নপাদ, তারপরে আমরা মুকুন্দরাম চক্রবর্তী, আরো অনেকে লিখেছেন। তারপরে আমরা কাশিরাম দাসকে পেয়েছি, কৃত্তিবাসকে পেয়েছি, তারপরে মাইকেল মধুসূদন, রবীন্দ্রনাথ পরপর এসেছেন। প্রত্যেকেই তাদের নিজস্ব ভাষায় ভাস্বর বলতে পারেন এবং কেউ কারোর ভাষা কখনো নকল করতে পারেননি। প্রথম দিকে হয়তো কেউ কেউ করার চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথ নিজে বিহারলাল চক্রবর্তীর ভাষাকে প্রথমে আয়ত্ত করার চেষ্টা করেছিলেন, সেটা একদম শুরুতে, যখন আমরা বলি মক্ষ করা। তারপর যখন কবিতায় নিজস্ব বোধের কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন এবং যখন বুঝতে পারছেন যে আমি আমার ভাষাকে খুঁজে পাচ্ছি, তখন তিনি অচিরেই তার আগের অগ্রজ যাদের তিনি ভাষাকে অবলম্বন করে লেখার চেষ্টা করেছিলেন তাকে তিনি পরিত্যাগ করবেন এবং পরিত্যাগ করে নিজের ভাষা তৈরি করে নেবেন। তারপরে ধরুন রবীন্দ্রোত্তর যুগে আমাদের বাংলা ভাষায় যে কবির প্রভাব সবচেয়ে বেশি, জীবনানন্দ দাশ, একেবারেই নিজস্ব ভাষা। ঝরা পালকে তিনি যখন লিখলেন তখন সেটা তার মধ্যে আগের কবিতার ভাষা অনেকটাই বেশি ছিল, কিন্তু তিনি সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন, সবটুকু পারেননি। কিন্তু সেই ভাষার মধ্যেও তিনি তারপরে যে একটা অবিশ্বাস্য কবিতার বই লিখে ফেলবেন, ধূসর পাণ্ডুলিপি, যেটা বাংলার কবিতার সমস্ত দিগন্ত একেবারে পুরোপুরি বদলে ফেলবে। আমরা পুরোপুরি একটা নতুন ভাষায় গিয়ে উপনীত হব। সেই ভাষাটি কিন্তু তিনি তার একেবারে নিজের হাতে তৈরি করা। কিন্তু কখনোই এটা নয় যে সেটা আকাশ থেকে পড়েছিল। তার আগে রবীন্দ্রনাথ, তার আগে মাইকেল, তার আগে বহু মঙ্গল কাব্য, এত বড় বড় সব কবিরা, সেখান থেকে রবীন্দ্রনাথ হয়ে তারপর সেই সঙ্গে আরো অনেক সেই সময়কার বহু কবি রয়েছেন, তাদের সবার ভাষা থেকে হয়তো জীবনানন্দ তার নিজস্ব ভাষায় উপনীত হলেন। এটা আমি বলতেই পারি যে আজকে যদি রবীন্দ্রনাথ না থাকতেন তারপরে হয়তো আমরা জীবনানন্দকে পেতামই না। কারণ কারণ আমি কিভাবে লিখবো, বাংলা ভাষায় কিভাবে কবিতা লেখা হবে, তার একটা খুব বড় বিস্তীর্ণ ক্ষেত্র রবি ঠাকুর তৈরি করে দিয়ে গেলেন। সেই ক্ষেত্রের উপর দাঁড়িয়ে জীবনানন্দ ভাবতে পারলেন। তারপর তিনি মনে করলেন যে আমি এখন এই সময়ে, এই 40-এর দশকে দাঁড়িয়ে আমি এখন ঠিক এইভাবে লিখতে পারি না, আমাকে এটাকে ভাঙতে হবে, ভেঙে অন্য ভাষায় যেতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, মন্বন্তর হয়ে গেছে, সারা বাংলা ভয়ঙ্কর সংকটে পড়েছে, দেশভাগ হয়ে গেছে তখন, এবং সারা পৃথিবীতে সভ্যতার সংকট, কবিতার আগে লিখে দিয়ে গেছেন। সব মিলিয়ে একটা অন্যরকম অবস্থা। এই ভাষা, এই সংকটকে যদি রূপ দিতে হয় তাহলে আমাকে অন্য ভাষায় যেতে হবে। সেই ভাষার জন্য দরকার একটা অবিশ্বাস্য সারা জীবনব্যাপী ধ্যান এবং প্রচেষ্টা।
সেই প্রচেষ্টা না থাকলে, কবির যদি সেই ধ্যান এবং প্রচেষ্টা, সেই আমার যে ভাষার মধ্যে এখন আছি সে ভাষাকে আমি ভেঙে বেরিয়ে যাব, অন্য ভাষায় চলে যাব, সেই ভাষার দিকে না যাওয়ার একটা আহ, অত্যন্ত গূঢ় প্রচেষ্টা থাকতে হবে, এবং সেই প্রচেষ্টা থাকলে পরে তবেই আমি আর একটা ভাষায় গিয়ে উপনীত হব। সে ভাষা হতে পারে সেই সময়, ধরুন জীবনানন্দের কথা আপনি ধরুন, জীবনানন্দ যখন কবিতা লিখছেন, যখন তিনি ধূসর পাণ্ডুলিপি লিখলেন, তখন তাকে আমাদের এই বঙ্গের বিভিন্ন সমালোচক মহল থেকে বহু কটু কথা শুনতে হয়েছে। সজনীকান্ত দাস থেকে শুরু করে আরো বহু, এত তাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন যে এইসব, এসব তুমি কি লিখছো, কি সব ভাষায় তুমি কবিতা লিখছো। এবং সেসব আমরা পরবর্তীকালে পড়েছি, কিন্তু শেষ পর্যন্ত মানে তারপরে বাকিটা ইতিহাস, যে তিনি সবকিছু ভেঙে চুরে একটা অন্য ভাষায় ভাষায় চলে গেলেন। এবং আমরা এখনো পর্যন্ত, আমরা এই আজকে 2021 সালে দাঁড়িয়ে যখন আমরা লিখছি, তখন আমি নিজে মনে করি না আমরা কেউ জীবনানন্দের প্রভাব থেকে বাইরে বেরিয়ে গেছি, যেতে পারিনি। 70-80 বছর হয়ে গেল, এতটাই প্রভাব বিস্তার করেছেন। আমরা আমরা হয়তো তার থেকে অনেকেই অনেকভাবে ভেঙে বেরিয়ে গেছি, কিন্তু এখনো পর্যন্ত মনে হয় যে তার প্রভাব আমাদের সব লেখার মধ্যেই, সমস্ত বাক্যবন্ধ, সমস্ত ধরনের প্রকাশভঙ্গির মধ্যেও তার একটা ছায়া থেকে যায়। হ্যাঁ এবার দাদা, আমাদেরকে এই, একটু একটু আপনাকে আমি একটু থামাচ্ছি, একটু হ্যাঁ অ্যাড করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার মনে হয়েছে আপনার কিছু কবিতা আমি পড়েছি, আমার সেই সৌভাগ্য হয়েছে। তো আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে আপনি বেশ খানিকটা জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত, কারণ আপনার ভিতর ওই কবিতা লেখার ভিতরে, স্টাইলের ভিতরে এবং একটি চিত্র রয়েছে। এই কবিতাটা একটি চিত্রও বটে। যারা চিত্রশিল্পী তারা যেমন রং তুলি দিয়ে চিত্র আঁকেন, ছবি অবশ্যই আঁকেন, অবশ্যই। কবিতা যারা লেখেন তারাও কিন্তু একটু ছবি আঁকেন, এবং হুম, যে কবিতার ভিতরে ছবি নেই, কল্পনা নেই, হ্যাঁ সেটা কিন্তু চিত্রকল্প। কবিতা আসলে, হুম, হ্যাঁ চিত্রকল্প এটা নেই, সেটা আসলে সেই অর্থে কবিতা হয়ে ওঠে না। তো এই ব্যাপারটি নিয়ে আপনি একটু বলবেন যে আসলে ঠিকই। আপনি কতটা প্রভাবিত। আর একটি কথা হলো যে কবিতা এবং পদ্যের মধ্যে কি পার্থক্য রয়েছে, আমরা মাঝে মধ্যে এটা গুলিয়ে ফেলি যে কবিতা এবং পদ্য আর ছড়া কিন্তু আবার আলাদা জিনিস। তো এই বিষয়গুলো নিয়ে আপনি একটু হুম। সংক্ষেপে বলবেন। আহ, জীবনানন্দ দাশের প্রভাব তো থাকবে, আমি তো আগেই বললাম যে জীবনানন্দকে বাদ দিয়ে আমরা এখনো কবিতা বোধহয় লিখতে পারিনি, পারবো, এখনো পর্যন্ত পারছি না। কারণ আমরা যে ভাষায় এখন কবিতা লিখি বা যে ভাষায় ভাবি, সেটা বলতে গেলে জীবনানন্দের তৈরি করে দেওয়া। তারপরে বহু লোকে বহু ভাষায় লিখেছেন, বিনয় মজুমদার এসছেন, শক্তি এসেছেন, শক্তি শক্তির সমকালীন উৎপল কুমার এসছেন, আমাদের এখানে হাংরি আন্দোলন হয়েছে, সেখানে আরো বহু কবি এসেছেন। তারা অনেকটাই ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন, অনেকে ভাঙতেও পেরেছেন, কিন্তু শেষ পর্যন্ত যে কবিতা মানুষের মনে থেকে গেছে, মানুষের মননে যে কবিতা গভীরভাবে কাজ করেছে, যে ভাষা মননের সঙ্গে জুড়ে গেছে, সেই ভাষার সব, যে বিশেষ ধরনের একটা ভাষা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে মানুষের মনে, সেই ভাষা আমার মতে জীবনানন্দের তৈরি করে দেওয়া ভাষা। আমরা তারই কিছুটা বলতে পারেন বিস্তার বা এক্সটেনশনের উপর কাজ করি এখনো পর্যন্ত। হয়তো ভবিষ্যতে ভেঙে যাবে। আমাদের কিছু কিছু, ধরুন হাংরি আন্দোলনের যারা বিখ্যাত কবি, বিশিষ্ট কবি, শক্তিও জীবনানন্দ প্রভাবিত, বিনয় মজুমদারও জীবনানন্দ প্রভাবিত। পরবর্তীকালে কিছুটা মনে হয়েছে উৎপল কুমার বসু জীবনানন্দ একটু কম প্রভাবিত হয়েছেন, শঙ্খ ঘোষ একটু কম প্রভাবিত হয়েছেন, তার মতো করে ভাষায় লিখেছেন। আহ, আমি যখন শুরুতে লিখেছিলাম তখন জীবনানন্দে আক্রান্ত ছিলাম, এখন জীবনানন্দ পড়তে গেলে বলতে গেলে ভয় পাই, মানে জীবনানন্দ পড়লে বোধহয় আবার আবার প্রভাবিত হয়ে যাবো আর কি, এতটাই সাংঘাতিক তার আচ্ছা, ভাষার ভাষার মাদকতা, এবং ভাষাটা এমনই একটা প্রভাব বিস্তারকারী একটা সাংঘাতিক ব্যাপার আর কি, যে আমার মানুষের মধ্যে যেন একদম ঢুকে পড়বে। আবার সেই জন্য মাঝে মাঝে জীবনানন্দ ছড়িয়ে রাখি, হ্যাঁ পড়ি না, ভয় পাই। আচ্ছা, তো আচ্ছা। যাকগে, তো সেখান দাদা থেকে ওই সেখান যে থেকে হ্যাঁ, বেরোনোর চেষ্টা পরবর্তী করছি। পরবর্তী হ্যাঁ বেরোনোর আর চেষ্টা করছেন। আর পদ্য, যেটা বললেন, পদ্য তো শক্তি চট্টোপাধ্যায় তো তার নিজের লেখাকে কবিতা বলতেন না, পদ্য বলতেন। আচ্ছা, অতএব কবিতা আর পদ্যের মধ্যে কোনো পার্থক্য আছে বলে মনে করি না, পদ্য আর কবিতা একই ব্যাপার। কবিতারই আমরা যে কাঠামোটা বা যে ব্যাপারটাকে কবিতা বলছি সেটাকেই কেউ পদ্য বলতে পারেন। শক্তি তো কখনো কবিতা বলতেন না, শক্তি বলতেন পদ্য। পদ্য সমগ্র, তার তো বই বেরিয়েছে, তার তো বই সব পদ্য সমগ্র বলে বেরিয়েছে, শক্তি হ্যাঁ না চট্টোপাধ্যায়ের দাদা, পদ্য একটা সমগ্র। একটা হচ্ছে যে গদ্য কবিতা এখন লেখা হচ্ছে, আর একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম অথবা সুকান্ত ভট্টাচার্য বা এই ধরনের যারা পরবর্তীতে লিখেছেন তারাও কিন্তু একটি ছন্দ মেনটেন করতেন, যে হ্যাঁ ছন্দ, অন্তর মিল থাকে। হ্যাঁ ছন্দ এখন মানে তো আপনি সেটি আপনি নেই। যদি
শেষের ওই যেটাকে আমরা মানে অন্তমিল। অন্তমিল ছন্দ বলতে পারেন, অন্তমিলে মিলে কেউ কেউ লেখেন, এখনো অনেকেই খুব খুব ভালো লেখেন অন্তমিলে। আমাদের পশ্চিমবঙ্গে যেমন ধরুন খুব বিশিষ্ট কবি শ্রীজাত আছেন, অন্তমিলে অসামান্য লেখেন। আবার অনেক অন্তমিলে লিখতে পারেন না, লিখতে চান না, হ্যাঁ আচ্ছা। ভেঙে বেরোতে চান। যিনি মানে কোনো লেখক বা কবি তার ভাষাতে, যে ভাষায় তার বক্তব্যটি, তার বলার বিষয়টিতে স্বচ্ছন্দ বোধ করবেন সেভাবেই লিখবেন। অন্তমিলে অনেকেই খুব অসামান্য লিখেছেন, শক্তিও খুব সুন্দর সুন্দর অন্তমিলের কবিতা লিখেছেন, আরো অনেকেই লেখেন। আমি তো সম্প্রতি শ্রীজাতর নাম বললাম। আমি নিজে অন্তমিলের কবিতা খুব একটা ভালো লিখতে পারি না, এটা আমার অক্ষমতা, কারণ আমি মনে করি ভীষণ কঠিন কাজ অন্তমিলে খুব ভালো লেখা। এবং যিনি অন্তমিলে ভালো লিখতে পারেন তাকে আমি ঈর্ষাই করি বলতে পারেন, এটা একটা মানে মহৎ ঈর্ষা আর কি। তো গদ্য ছন্দে লেখা লেখা যায়, কিন্তু গদ্য ছন্দ বলেও সেরকম কিছু হয় না। কবিতার একটা নিজস্ব ছন্দ আছে, প্রত্যেকটা লেখারই একটা নিজস্ব ছন্দ আছে, যেটাকে আমরা টানা লেখা বাক্যাংশ দিয়ে যেটাকে আমরা গদ্য কবিতা বলি, তারও একটা ছন্দ আছে। ছন্দবাদ্য তো কবিতা হয় না এখন, আচ্ছা। সেই জন্য। হ্যাঁ দাদা, হ্যাঁ, আপনার হ্যাঁ বলুন। কাছে আরেকটি প্রশ্ন। আমাদের সময় কম, তো এই জন্য আপনাকে একটু থামাতে হ্যাঁ, হচ্ছে, বা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না না ঠিক বিষয়টি আছে। হলো যে দেখুন যে আমরা যেমন মহাকাব্যের ভিতর দুটি মহাকাব্য প্রাচীনতম আমরা এটা ধরে নিই, যেমন রামায়ণ এবং মহাভারত। তো মহাভারতটা কিন্তু যখন লেখা হয়েছিল তখন এটা বিভিন্ন ছন্দে। তো পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে এই মহাভারতটি গদ্যেও লেখা হয়েছে। এই ঘটনাগুলোকে গদ্যে সুন্দর করে লেখা হয়েছে এবং এটাও কিন্তু জনপ্রিয় হয়েছে। তার মানে কি আমরা এটা মনে করছি যে সেই গদ্যের প্রতি, সেই বিভিন্ন রকম ছন্দের প্রতি মানুষ একটু খানিকটা অনীহা রয়েছে, এই জন্য গদ্যটাকে বেশিভাবে গ্রহণ করছে? আপনি কি মনে করেন? না, ব্যাপারটা হচ্ছে যে গদ্যে অনেকের অনেকের পক্ষে টানা গদ্যে কোনো জিনিস পড়ে যাওয়া সোজা। আমাদের দেশে ধরুন, মনে করুন রামচরিত মানস হ্যাঁ, উত্তর ভারতে আর্যাবর্তে ভীষণ জনপ্রিয়। রামচরিত মানস কিন্তু গদ্যে নয়। হ্যাঁ, রামায়ণের চেয়ে রামচরিত মানস জনপ্রিয় বেশি। রামায়ণে কবিতায় লেখা, তার গদ্য ভাষানো আছে, কিন্তু তার যেটা সহজ সহজ যেটা মৈথিলি ভাষায় যে লেখাটা আছে রামচরিত মানস, সেটা উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে আর্যাবর্তে বলতে পারেন সাধারণ মানুষের মধ্যে তার লাইন মুখে মুখে ফেরে, সেটা কিন্তু পদ্যাংশ। হ্যাঁ, আমাদের দেশ পদ্মাংশ। মানে হ্যাঁ পশ্চিমবঙ্গে রামায়ণ খুব একটা জনপ্রিয় নয়। রামায়ণের চেয়ে পশ্চিমবঙ্গে জনপ্রিয় বেশি মহাভারত। হুম, এটা আমার নিজের ব্যক্তিগত মত। তো না ঠিকই। মহাভারতের ক্ষেত্রে আমি দেখেছি যে ভারতে পশ্চিমবঙ্গে আহ, বাঙালি কবি কাশিরাম দাস মহাভারত ছন্দে লিখেছেন, এবং সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু কাশিরাম দাস খুব আম, এখন যে খুব বেশি লোক পড়েন আমি বলবো না। আহ, আমাদের কাশিরাম দাস আমাদের খুব গর্বের বিষয়, কিন্তু খুব কম লোকই হয়তো কাশিরাম দাস পড়েন। মহাভারত পরবর্তীকালে কালীপ্রসন্ন সিংহ লিখেছেন বিরাট বড় মহাভারত, ব্যাসদেব থেকে একদম সরাসরি সংস্কৃত থেকে সরাসরি বাংলায় করেছেন, সেটাও অনেকে পড়েছেন। আজকাল অত অত পড়ার কারো সময় নেই। অনেকে সেই জন্য এখন রাজশেখর বসুর সুন্দর গদ্যে সংক্ষিপ্ত মহাভারত লিখেছেন, সেটা পড়েন। সেটা এরকম যেখানে যেটার প্রভাব বেশি, যেখানে যেটা যেটা বেশি, সেই সেই অংশের বাঙালি মানুষের মধ্যে ঢুকেছে হয়তো রাজশেখর বসুর মহাভারত, বা পরবর্তীকালে বা রামায়ণ আমরা পরবর্তীকালে ছোটদের রামায়ণ পড়েছি, উপেন্দ্র কিশোরের রামায়ণ পড়েছি, সেগুলো পড়েছে। জনপ্রিয় বেশি। তার ফলে যেখানে যেটা যেভাবে প্রভাব তৈরি করেছে, এটা সেরকম আর কি। আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ, আমার নিজের মনে হয় না রামায়ণের প্রভাব একটু খুব বেশি, এখানে হয়তো বেশি মহাভারতের প্রভাব। আর রামচরিত মানুষ তুলসীদাস যেভাবে লিখে গেছেন, সেটা যতটা সহজভাবে কমিউনিকেট করেছে, সেভাবে হয়তো আমাদের অংশে সেভাবে লেখা হয়নি, সেই জন্য হয়তো সেভাবে কমিউনিকেট করে। আচ্ছা দাদা, অনেক ধন্যবাদ। তো এবার কোন কবিতাটি শুনছি আপনার কাছ থেকে? আমি আরেকটি কাব্যগ্রন্থ আছে, সেখান থেকে একটি কবিতা পড়ে শোনাই। এটা আপনার নিজের লেখা? হ্যাঁ, এটা এটা আমার নিজের। হ্যাঁ, একটু ছবিটা আমাদের দেখান ক্যামেরায়। কি নাম সে? কাব্যগ্রন্থটি হ্যাঁ হ্যাঁ, কাব্যগ্রন্থটি উন্মাদ একটু দেখান। উন্মাদ আচ্ছা, রেখা। উন্মাদ রেখা। আচ্ছা, অনেক ধন্যবাদ। এত শোনান আপনার কবিতাটি। আহ, পড়ছি, হ্যাঁ। হ্যাঁ। এই এই রাত্রি, ঘাম আর বিপন্ন পাতারা আমাদের সমস্ত আধারে তাদের বিকিরণ ছড়িয়ে রেখেছে। সমুদ্রের নির্বান্ধব নীল স্মৃতিবিজড়িত সিঁড়িদের খুঁজে ফেরে,
মুথা ঘাস, আমলকি বন ও পুনর্নবা শিরোনামহীন এক মৃত্যুকে সঙ্গ দেয়। সময়ের পেয়ালা থেকে অবিরাম ধোঁয়া ওঠে, নিঃশব্দে জারিত হওয়া দেহ অন্তিম কোন শ্রাবণের কথা মনে রাখে। সেতারের আলাপ যেন পাতার ভেতরে জলের যাওয়া আসা। সেই নিঃশব্দ চরণ পথে পথে বয়ে যায়, মলিন মর্ম মুছে আসে অবিরত রক্ত লেখায়। বাহ, চমৎকার। মানে আপনার কবিতাগুলো আমার খুব পছন্দ হয়েছে এই জন্য যে এর ভিতরে একটি চিন্তা করার অবকাশ রয়েছে এবং একটি চিত্রকল্প আমরা পেয়ে যাই। এইটা না হলে আসলে বোধহয় কবিতা ঠিক জমে না। আপনাকে অনেক সেটাই। ধন্যবাদ দাদা। একটি আচ্ছা, সুন্দর কবিতা শুনলাম, আরো শুনবো নিশ্চয়ই। এবার আমি প্রিন্সিপাল আবুল বাশার হাওলাদার স্যারের কাছে আসছি। স্যারের কাছে আমার একটি প্রশ্ন হলো যে কবিতা যখন আমরা লিখি তো বিশেষ করে আমাদের উপর প্রভাব বিস্তার করে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি। যে কেউ ওই যে যেটা যেমনটি আমরা শুনছিলাম যে কেউ কবিতা লেখেন প্রকৃতিকে নিয়ে, কেউ কবিতা লেখেন সমসাময়িক বিষয় নিয়ে, সমাজকে পরিবর্তনের জন্য অনেকে কবিতা লেখেন। তো স্যারের ক্ষেত্রে কোনটি হয়েছে, মানে কোন কবিতাগুলো লিখতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আবুল বাশার হাওলাদার। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ অরূপ রতন হালদার দাদা বেশ মূল্যবান কথা বলেছেন। অনেক কবিতা এবং যাদের নাম এখানে উল্লেখ করেছেন তাদের লেখা, জীবনানন্দ দাশ সহ এই এই কবিতা অমর, এবং এই কবিতার যে প্রেরণা এখান থেকে কিন্তু পরবর্তীতে অনেকেই কবি হওয়া বা লেখার যে একটা প্রেরণা পেয়েছে। যদিও ওই রকম মানে নিজের কবিতা হয়নি পরবর্তীতে, তারপরেও যে প্রেরণা বা যে ধরনের আমরা পেয়েছি। তবে আমি যেটা মনে করি কবিতার মধ্যে একটা প্রাণ থাকবে এবং সমসাময়িক প্রসঙ্গ, যেখানে মানুষ বঞ্চিত হচ্ছে, যেখানে মানুষের অধিকার থেকে মানুষ বঞ্চনার মধ্যে আছে, মানুষ নানা দুঃখ কষ্টে আছে, সেখান থেকে যদি কবিতার বাস্তবতা কবিতার মাধ্যমে তুলে ধরা যায় যে আমাদের সমাজের নানা শ্রেণীর মানুষ তারা আসলে কত কষ্টে আছে, অনেকের কথা বলার অধিকার নাই, অনেকের নানা ধরনের বঞ্চনা আছে আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে, কেন পশ্চিম বাংলায় আছে। তবে এই ধরনের কবিতা লিখতে আমি পছন্দ করি। শুধু লিখতেও না, পড়তেও। একজন যদি লিখে বর্তমান সমসাময়িক প্রসঙ্গ নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে, এটা আমার কাছে পছন্দনীয় এবং আমি মনে করি এটাই হওয়া উচিত। আর একটা ব্যাপার আমি পশ্চিম বাংলা সম্পর্কে বলবো, যেহেতু পশ্চিম বাংলা এক সময় সাহিত্যের যে আমি বলবো যে কেন্দ্র ছিল, যেখান থেকে সাহিত্য সৃষ্টি হতো, সেই পশ্চিম বাংলা কিন্তু ভারতের একটা মানে প্রদেশ হিসেবে থাকায় ভারতের অন্যান্য যে ভাষাগুলা, বিশেষ করে হিন্দি এবং অন্যান্য ভাষার প্রভাবে কিন্তু বাংলা চর্চা, সাহিত্য চর্চা কিন্তু পশ্চিম বাংলায় সেই আগে যেমন ছিল সেটা কিন্তু অনেকটাই হারিয়ে যাচ্ছে আমার মনে হয়। এবং আমার মনে হয় বাংলাদেশি বাংলা চর্চাটা ওখান থেকে সাহিত্য চর্চাটা কিছুটা হলেও এগিয়ে যাচ্ছে। তার কারণ হলো আমরা বাঙালি নামেই পরিচিত, এবং বাঙালি নামেই বাংলাদেশ। ইদানিং কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জয় বাংলা বলে বলতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এবং এটা কিন্তু এই বাংলাদেশের যে প্রেরণা, বাংলাদেশের মানুষ 1952 সালে যে ভাষা আন্দোলনে অনেক রক্ত দিয়েছে আর জীবন উৎসর্গিত হয়েছে এই বাংলার জন্য, সেই জন্যই কিন্তু বাঙালিরা এই বাংলাদেশ, বাংলা একটা ভাষার নামে একটা দেশ, একটা জাতি, এটা কিন্তু একটা বিশাল অর্জন। এবং আমার মনে হয় আমি যখন পশ্চিম বাংলার কথা ভাবি তখন মনে করি পশ্চিম বাংলা, আমিও পশ্চিম বাংলার মানুষ, যেহেতু তারা বাঙালি, তাদের কথা, তাদের ভাষা, তাদের কৃষ্টি কালচার আমাদের মতোই বা একই, তখন আমি মনে করি আমি মনে হয় পশ্চিম বাংলারই একজন অধিবাসী। এবং পশ্চিম বাংলার মানুষকে সাথে আমি মাঝে মাঝে কথা বলি, যারা কবি সাহিত্যিক, অনেক গুণী জ্ঞানী, এবং ওনাদের থেকে অনেক কথা শিখি, শুনি।
আহ, অনেক ভালো লাগে, মনে হয় আমার প্রাণের মানুষের সাথে কথা, আজকে অরূপ দাদার সাথে যে কথা বলছি আছি, আমি মনে হয় যে আমার পরিবারের একজন উনি, এরকম আমি মনে করি। তা এইটা আমাদের যে বাঙালিদের যে বন্ধন, সেটা যাতে আরো বেশি এই বন্ধনটা রক্ষা করা যায়। এবং আমার মনে হয় যে পশ্চিম বাংলায় এই বাংলা সাহিত্য নিয়ে যারা কাজ করে আমাদের দেশে, বাংলাদেশে, তাদের যদি ওখানে আসা যাওয়া বেশি হতো, পশ্চিম বাংলার যারা সাহিত্যিক আছে, কবি আছে, তারা যদি আবার এখানে বেশি একটা আমাদের সাথে যোগাযোগ থাকতো, সমন্বয় থাকতো, তাহলে মনে হয় বাংলা সাহিত্যকে আরো উন্নত করা যেত এবং আমাদের মধ্যে সেই ধরনের, হ্যাঁ স্যার, যে আপনাকে ধন্যবাদ। আমি একটু আপনাকে আরেকটু থামাই। সেটাই হচ্ছে এই জন্য যে আপনি যেমনটি বলছিলেন আমি একমত। তারপর একটু আমি এখানে একটু অ্যাড করি যে একজন রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শুধু পশ্চিম বাংলার নয়, এটা আমাদেরও বাংলা ভাষাভাষীদের। কাজী নজরুল ইসলাম শুধু পশ্চিম বাংলার নয়, উনি আসানসোলে জন্মগ্রহণ করেছিলেন, উনি কিন্তু আমাদের জাতীয় কবি এখন। বুদ্ধদেব বসু, তারপরে অনেক যাদের যাদের কথা আমরা বলি না কেন, সবাই কিন্তু আমরা মনে করছি যে ওনারা শুধু কলকাতার বা পশ্চিম বাংলার এরকম নয়, আমাদেরও। এবং বাংলাদেশের যেসব লেখক রয়েছেন, শামসুল হক সহ, সৈয়দ শামসুল হক সহ, এবং আমাদের শামসুর রহমান, এরকম বড় বড় কবি যারা রয়েছেন, ওনারাও কিন্তু পশ্চিমবাংলায় খুব সমাদৃত। এবং আপনি জানেন, হ্যাঁ, হ্যাঁ, অরূপ, দাদাও বোধহয় জানেন যে বাংলাদেশের জাতীয় কবিতা পরিষদ নামক একটি সংগঠন রয়েছে। সেই সংগঠন যখন উদ্বোধন হয়, অনুষ্ঠান যখন হয়, তখন কিন্তু পশ্চিমবাংলার বিশিষ্ট কবি যারা রয়েছেন তারা কিন্তু আমন্ত্রিত হন। শুধু পশ্চিমবাংলা না, ত্রিপুরা থেকেও আসেন, বাংলা ভাষাভাষী যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে আসেন। এবং এখানে একটি মিলন মেলা হয় ঢাকা টিএসসিতে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠানটি হয় প্রতি বছর। এবং এই যে বন্ধন, মেলবন্ধন, উপর বাংলা এপার বাংলার যে কবি যারা রয়েছেন, বাংলাদেশে যেমন মনে করেন সন্তোষ ডালি, আমাদের নাসির ভাই, এবং জ্যোতির্ময় সেন, এরকম যারা বিশিষ্ট কবি রয়েছেন, তারাও কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে যাচ্ছেন, সেখানে যে তারা অনুষ্ঠান করছেন একসাথে। এবং এই যে ভাব বিনিময়, ভাষার বিনিময়, তাদের চিন্তা চেতনার যে একটা বিনিময় হচ্ছে, এটা কিন্তু হচ্ছে। তো সেক্ষেত্রে আবুল বাশার হাওলাদার যেমনটি বলছিলেন যে আসলে আমরা মনে করছি না যে পশ্চিম বাংলা যারা রয়েছেন তারা আলাদা কেউ, আমরা বাংলাদেশে যারা রয়েছে আলাদা কেউ, এরকম নয়। কৃষ্টি কালচার আমি সবাই একই রকম মনে করছি আমরা। হ্যাঁ স্যার, আমি বলুন। আমি কিন্তু বলছি যেটা নাই তা না, আমি বলছি আরো বেশি যোগাযোগ রাখতে দরকার। বেশি বেশি করে আমাদের সাথে, পশ্চিম বাংলার সাথে এই বাংলা সাহিত্য নিয়ে, বাংলা নিয়ে, আমাদের জীবন নিয়ে বেশি বেশি যোগাযোগ থাকা উচিত। এবং যেহেতু একটা পাসপোর্ট লাগে, ভিসা লাগে, এই জন্যই বেশি সমস্যা। তাই এই ভিসাটা যদি অন্তত পশ্চিম বাংলার বা এই বাংলাদেশের মধ্যে ভিসাটা উঠে যেত, যে কোনো বাঙালির জন্য এপার ওপার যাওয়া ভিসা লাগবে না, এটাও কিন্তু একটা ভালো জিনিস আমি মনে করি। আর আমরা যেহেতু পশ্চিম বাংলার মানুষকে, পশ্চিম বাংলায় যারা বাংলায় কথা বলে, ত্রিপুরা, আসামেও আছে, হ্যাঁ, এবং বিশ্বের মধ্যে বাঙালি ভাষাভাষীর সংখ্যা কিন্তু কত, সপ্তম না অষ্টম পর্যায়ে, অষ্টম, 8 নম্বরে, 7 নম্বর। হ্যাঁ, এখন এখানে বাংলা ভাষা কিন্তু এখন একটা সমৃদ্ধ ভাষা, অনেক সমৃদ্ধ ভাষা। কলকাতা ইউনিভার্সিটি, আমি কলকাতাকে কেন বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হলো, দেখেন, কলকাতায় 1936 সালে কলকাতা ইউনিভার্সিটি এই বাংলা ভাষার যে বানান রীতি এবং অন্যান্য সংস্কার করেন। সেখান থেকে কিন্তু এরপর কিন্তু বড় ধরনের কোনো সংস্কার হয়নি, এখানে বাংলাদেশে হয়নি, পশ্চিম বাংলায় হয়নি। এই ভাষা যেমন পশ্চিম বাংলায় অনেকে যা লিখেন, আমি দেখি ভালো ভালো যারা লেখা, তারাও কিন্তু সেই পুরনো পদ্ধতির বানানে তারা অনেকটা লেখে, যারা আমাদের বাংলাদেশের যে বাংলা একাডেমির প্রবর্তিত বানান রীতি কিন্তু তারা মানছেন না। হ্যাঁ, তা এটা কিন্তু একটা, আমি বলি, বাংলা ভাষার জন্য একটা ক্ষতিকর দিক। কারণ আমি যেটা লিখবো, যে শব্দটা, সেই বানানটা যদি পশ্চিম বাংলায় আর এক রকম হয়, তাহলে এরকম বেশ কিছু শব্দ আমরা লক্ষ্য করছি যে পশ্চিম বাংলায় এই আমাদের বাংলা একাডেমি যে বানান রীতিরা মানছেন না, অনেকটাই মানছেন না। আবার আমরা এখান থেকে কলকাতা ইউনিভার্সিটি যে বানান রীতি যে 36 সালে এবং তার পরবর্তীতে, এগুলো কিন্তু আমরা অনুসরণ করি। কিন্তু এখানে এটাই বানান রীতিটা এবং শব্দের যে বিভিন্ন গঠন, এখানে স্পেস হবে কি হবে না, এগুলা নিয়ে যে আমার মনে হয় একটা সমন্বয় থাকা উচিত বাংলা একাডেমির সাথে, এবং সাথে সাথে পশ্চিম বাংলায় যে এই ভাষার জন্য যারা আছেন, যে প্রতিষ্ঠান আছে, তাদের সাথে একটা সমন্বয় হওয়া দরকার।
যে একই বানান দিতে থাকবে, বাংলা আবার আলাদা হবে এখানে একটা আচ্ছা, শব্দ। স্যারকে ধন্যবাদ। যে এই বিষয়টি কর্তৃপক্ষ যারা রয়েছেন, আমাদের বাংলাদেশের বাংলা একাডেমি সহ এবং পশ্চিম বাংলা যারা রয়েছেন, নিশ্চয়ই এই বিষয়টি দেখবেন। আজকে লাইভে আমরা সেই আমন্ত্রণটা জানালাম সবাইকে। আচ্ছা, এখন স্যার আপনার কোন কবিতাটি শুনছি আপনার কাছে? আমি একটা কবিতা, এই যে আমি হাসপাতাল থেকে এসেছি, হ্যাঁ, তারপরে বেশ কয়েকটা কবিতা লিখেছি। তা সেই কবিতাটা তো আমি পাচ্ছি না এখন, আমার ছিল লেখা। তবে আমার এই ভাষা আন্দোলনের যে 21শে ফেব্রুয়ারিতে আমি ছোট্ট বাচ্চাদের জন্য খুব কবিতা লিখেছিলাম বেশ কয়েকটি, তারা বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি করেছে। আমি তার থেকে একটি ভাষার আমাদের যে ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারি হ্যাঁ, আন্তর্জাতিক শোনা মাতৃভাষা দিবসের এটা খুব শোনা মোটামুটি সহজ ভাষায় বাচ্চাদের জন্য লিখেছি। আমার ভাষা কবিতার নাম। একটি নদী বয়ে যায়, শুধুই বয়ে যায়, কখনো জল থই থই করে, কখনো শান্ত হয়ে যায়। এপার থেকে ওপারে উঠতে থাকে কত রকমের পাখি। নববধূ খেয়া তরিতে ওপারে যায়, এপার থেকে উপলব্ধি করি, উপভোগ করি প্রকৃতির সৌন্দর্য নিয়ে, মনে মনে কথা বলি, সবই আমার ভাষায়, বাংলা ভাষায়। শুদ্ধ পাতার উপর দিয়ে হেঁটে যাওয়ার মস মস শব্দ, বসন্তে দক্ষিণা বাতাসে ঝিরঝির হিল্লোলিত হওয়া, টিনের চালে বৃষ্টি ছন্দময় প্রতিধ্বনি, মেঘের ঢাকঢাক গুড়গুড় ডাক, রাতের অন্ধকারে বিপুল বেচার উদ্ভট শখ। আমি সবই শুনি, ভালো লাগে অনেক। এসব নিয়ে মনে মনে কত কথা বলি, আমার ভাষায় বলি, বাংলায় বলি। শহরের যানজটে যখন অনাথ শিশুটি খালি গায়ে পানি বিক্রি করে, আর পানি পানি বলে গাড়ির ফাঁকে ফাঁকে চলতে থাকে, কোন এক অর্ধবসনা নারী কোলে তার উলঙ্গ একটি শিশু, গাড়ির জানালায় একটি হাত প্রসারিত করে টাকার জন্য, আর এই অলস সময়ে বিলাসী নারী প্রসাধনী ব্যবহার করে নিজের গাড়িতে বসে। আমি এসব আমি যখন দেখি, অন্তরে জমা হয় অনেক প্রশ্ন, উত্তর আমার জানা নেই, চেষ্টা করি উপলব্ধি করতে, আর মনে মনে কথা বলি আমার ভাষায়, বাংলা ভাষায়। এই বাংলা আমার মায়ের ভাষা কে উপহার দিয়েছে জানেন? মহান 21শে ফেব্রুয়ারি। বাহ, অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন কবিতাটি। আমি আবৃত্তি ভালো পারি না, এই জন্য হয়তো ভালো শোনা যায়নি। এই আর না, কি। না, ভালো ভালো শোনা গেছে এবং আপনি সুন্দরভাবে বলেছেন এবং কবিতাটি আসলে সুন্দর, ভালো লেগেছে আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ। তো এবার আমি অরূপ দাদার কাছে আসবো। তার আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আমরা এই যে ডিজিটাল আজকে অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠান করার যে ব্যবস্থা উনি করে দিয়েছেন, কারণ বাংলাদেশকে উনি ডিজিটালাইজড করেছেন এবং বলেছেন যে বাংলাদেশ হবে ডিজিটালাইজড বাংলাদেশ এবং 2041 সালে বাংলাদেশ হবে উন্নত দেশ। তো উনি আমরা সবাই জানি যে 1975 সালের 15 আগস্ট সপরিবারে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে সপরিবারে নিহত হয়েছিলেন বঙ্গবন্ধু পরিবার, এবং সেদিন সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বেঁচে গিয়েছিলেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। তো শেখ রেহানা উনি কবিতা লেখেন। তো ওনার একটি লেখা কবিতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকণ্ঠে আবৃত্তি করেছেন। আমরা এখন সেই কবিতাটি একটু শুনব, এরপরে আমরা অনুষ্ঠানে ফিরে আসবো। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার কণ্ঠে একটি কবিতা। কবিতাটি রচনা করেছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। বাবা, জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ছিল আমার সবচেয়ে আনন্দ। আর কখনো পাবো না এই সুখ, আর কখনো বলতে পারবো না শুভ জন্মদিন। কেন এমন হলো? কে দেবে আমার প্রশ্নের উত্তর? কোথায় পাবো তোমায়?
যদি সন্ধ্যা তাদের মাঝে থাকো, আকাশের দিকে তাকিয়ে বলবো শুভ জন্মদিন। তুমি কি মিটিমিটি জ্বলবে? যদি বিশাল সমুদ্রের সামনে ঢেউদের খেলার মাঝে থাকো, বলবো শুভ জন্মদিন। সমুদ্রের গর্জনে শুনবো কি তোমার বজ্র কণ্ঠ? এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ নীল আকাশে লুকোচুরি খেলে, তুমি কি ওখানে? তাকিয়ে বলবো শুভ জন্মদিন। এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে, ওখানেও কি তুমি? আকাশে বাতাসে পাহাড়ি উপত্যকায় তোমাকে খুঁজবো, ডাকবো বাবা। যে প্রতিধ্বনি হবে, ওখানে কি তুমি? শুভ জন্মদিন। কি বলবো, ঠিক বলার ভাষা হারিয়ে যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু, ওনার জন্মদিন উপলক্ষে এই কবিতাটি পাঠ করেছিলেন সকণ্ঠে এক অনুষ্ঠানে, এবং কবিতাটি লিখেছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা, মাননীয় প্রধানমন্ত্রীর ছোট বোন। তো আমি একটু বলবো, অরূপদার কাছে একটি প্রশ্ন আমি জানতে চাইবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব সংস্কৃতি মনা, উনি শিল্প সাহিত্যকে প্রচণ্ড ভালোবাসেন। বাংলাদেশে যে সকল শিল্পী, সাহিত্যিক, কবি রয়েছেন, উনি ভীষণভাবে তাদেরকে উৎসাহিত করেন এবং উনি প্রতিনিয়ত সবার পৃষ্ঠপোষকতা করে থাকেন এবং নিজেও মাঝে মধ্যে অনুষ্ঠানের সুযোগ পেলে গান করেন, কবিতা আবৃত্তি করেন। তো আজকে যে কবিতাটি আমরা ওনার কণ্ঠে আবৃত্তি শুনলাম, মানে মন খারাপ হয়ে যাওয়ার মতো একটি বিষয়। যিনি সব হারিয়েছেন, এই বিষয় নিয়ে ওনার নিজের বাবার উদ্দেশ্যে কবিতা উনি উৎসাহ করেছেন, বলেছেন, পড়েছেন। তো কি বলবো, অরূপদা আপনি বলুন যে এই যে কবিতা, এই কবিতা আপনি কিভাবে মূল্যায়ন করবেন, এবং এই কবিতা তো সেই বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী, যদি নাও বলি আমরা যে হ্যাঁ, যে নিয়ম অনুযায়ী আপনি যদি বলেন যে এটা কবিতার ফ্রেমে পড়েনি বা এটা কবিতা ঠিক হয়ে ওঠেনি, এভাবে বলার কি সুযোগ আছে? আপনি কি মনে করেন অরূপ রতন হালদার? কবিতার তো কোনো বিধিবদ্ধ নিয়ম নেই। হ্যাঁ, কেউ নিয়ম ঠিক করে দেয়নি। ঠিক। কবিতা যদি কেউ পাঁচিলে গ্রাফিতির মতো করে কবিতা লেখে, সেটাও কবিতা। যদি কেউ সাদা পাতায় একটা মাত্র শব্দ লেখে, সেটাও কবিতা হতে পারে। একদম একদম একদম, তাই না? অতএব কবিতার কোনো নিয়ম, কবিতার কোনো শয়তান নেই, ভগবানও নেই, ঠিক আছে আমার কাছে। সেই জন্য কবিতার কোনো বিধি নেই, বিধিবদ্ধতা নেই, কোনো নিয়ম নেই। কবিতা বলতে গেলে সমস্ত নিয়ম, বেড়াজাল, সমস্ত রকম দিগন্তকে পেরিয়ে যাওয়ার ক্ষমতা কবিতা রাখে, একমাত্র কবিতাই রাখে, আমার কাছে মনে হয়। আর আমাদের প্রধানমন্ত্রীর কণ্ঠে কবিতাটি আপনার কেমন লেগেছে বলুন? খুবই সুন্দর, অত্যন্ত মর্মস্পর্শী রচনা। শুনতে গেলে সত্যিই মন খারাপ হয়ে যাচ্ছিল। তার কারণ উনি তার বাবাকে হারিয়েছেন এবং সে এক ভয়াবহ, অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। আমাদের সারা বাঙালি জাতির জীবনে একটা অত্যন্ত কলঙ্কের দিন, অত্যন্ত দুঃখের দিন। আমরা সেদিন পেরিয়ে এসেছি, কিন্তু এখন বাঙালি জাতির জীবনে তিনি, বঙ্গবন্ধু যে অসামান্য ভূমিকা পালন করেছেন, সেটা আমাদের সবসময় মনে পড়ে। তিনি অবশ্যই শ্রেষ্ঠ বাঙালিদের মধ্যে একজন, সবসময় থাকবেন, আমাদেরই একজন হয়ে থাকবেন। এবং তার নিজের কন্যা, তাকে নিয়ে লিখেছেন,
তার মধ্যে অন্য আবেগ আছে, সে আবেগকে আমরা আমরা কেউই স্পর্শ করতে পারবো না। তা নিজের কন্যা নিজের বাবাকে হারিয়েছেন এবং যখন লিখছেন বাবাকে নিয়ে, সে আবেগকে স্পর্শ করার ক্ষমতা কারোরই নেই। আমি মনে করি না সে আবেগকে আমরা স্পর্শ করতে পারবো। একদম। আমাদের হয়তো সেই ভাষা, সেই আকুতি, সেই লেখা কিছুটা ছুঁয়ে যেতে পারে, কিন্তু যে বিশেষ অনুভূতি থেকে, যে বিশেষ অনুভব থেকে এই শব্দগুলো উচ্চারিত হয়েছে, সেখানে কারোর পক্ষেই পৌঁছানো সম্ভব নয়। অনেক ধন্যবাদ। আমি একটু আবুল বাশার হলাদার স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কণ্ঠে কবিতা শুনলাম, লিখেছেন ওনার ছোট বোন শেখ রেহানা, এই যে অনবদ্য কবিতা, আপনি কি বলবেন, আপনার মূল্যায়নটা করবেন স্যার? আসলে এই যে আবৃত্তিটা হলো এবং কবিতার যে কথাগুলো, এগুলা মূলত একেবারে আমি বলবো 100 ভাগ তাদের হৃদয়ের কথা, তাদের অন্তরের কথা। এবং এখানে তাদের যে মনের কষ্ট, তাদের বাবা হারিয়েছে, মা হারিয়েছেন, তারপরে ভাই, ভাইয়ের বউ সহ তাদের আপনজন অনেক হারিয়েছেন, এই যে কষ্ট তাদের, সেই কষ্টের যে প্রতিফলন এখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কণ্ঠে শুনেছি এবং যে শব্দগুলো এখানে উচ্চারিত হয়েছে, এটা আসলেই একেবারে একই আমি বলবো যে আমি এটাকেই বলবো প্রকৃত একটা লেখা, কবিতা আবৃত্তি। মনের, আমরা যেগুলো লিখি এগুলো হয়তো অনেকটা দিল থেকে লিখি, মনের কথা লিখি বা অন্য, কিন্তু এইটা কিন্তু অন্যরকম। এখানে তাদের অনুভূতি, উপলব্ধি, তাদের দুঃখ কষ্টের কথাগুলো এখানে ফুটে উঠেছে, এটা অন্যের সাথে মিলবে না। অতএব এটাকে আমরা যে যেভাবেই বলি না কেন, এর চাইতে আর একেবারে শক্ত এবং সুন্দর, এবং এটা একটা মানে এটাকে আমি কি বলবো, ভাষা আমি প্রকাশ করতে পারবো না, তবে একেবারে অরিজিনাল একটা কবিতার যে লেখা এবং সাথে সাথে আবৃত্তি, হ্যাঁ, এটা উভয়টাই এখানে যে প্রকৃতিগত এবং তাদের হৃদয়ের যে কষ্টের প্রকাশ, সেটাই এখানে লক্ষ্য করা যায়। প্রতিফলিত হয়েছে। তবে দাদা, হ্যাঁ, আমি একটা কথা বলে শেষ করছি, এবং তাদের সাথেই এই দুই বোনের সাথে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা মিলিয়ে আমি বলছি, আমার মধ্যেও কিন্তু এই বঙ্গবন্ধুর যে মৃত্যু, তার যে অকাল মৃত্যু, এবং সেটা যে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়, আমিও কষ্ট পেয়েছি, যেহেতু বঙ্গবন্ধুকে আমি হৃদয় দিয়ে তাকে ভালোবাসতাম। এবং তার স্মৃতির উদ্দেশ্যে এই যে আমাদের মুজিব হচ্ছে আমারই লেখা কাব্যগ্রন্থ মহানায়কের জন্ম শতবার্ষিকী, এই নামে প্রকাশিত হতে যাচ্ছে শিগগিরই 100 কবিতা নিয়ে শুরু করতে, মানে বই প্রকাশিত হচ্ছে, শিগগিরই হয়ে যাবে, লেখা প্রায় শেষ। কাজ করছে বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা, সেখানে বঙ্গবন্ধুর এটা খুব, জীবনে এটা অনেক ভালো কাজ, এবং আপনার এই কাজটি যেন সাফল্যমণ্ডিত হয় আমরা সেই প্রত্যাশা করি সবাই। তো আমার একেবারে অনুষ্ঠান আমরা শেষের দিকে চলে আসছি। তো স্যারের কাছে আমি জানতে চাইবো যে কবিতা নিয়ে, লেখালেখি নিয়ে স্যারের লাইন টেবিল আমরা হারিয়ে ফেললাম। তো এবার অরূপ রতন দা, আপনার কাছে আসছি যে দাদা একেবারে সংক্ষেপে বলতে হবে যে লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? লেখালেখি নিয়ে ভবিষ্যৎ মানে পরিকল্পনা তো করে রাখা যায় না আগে থেকে। যে সমস্ত লেখাগুলো তৈরি হচ্ছে, সে লেখাগুলো আসলে আমার কাছে কবিতা লেখা একটা আমার দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে। কবিতা না লিখে থাকা যায় না। এখন সেই কবিতাগুলোর মধ্যে সব কবিতা, যেরকম ধরুন সব কবিতা ছাপানো যায় না, সব কবিতা ছাপার যোগ্য বলে আমি নিজেও মনে করি না। কবিতা লিখলেই ছাপাতে পারবো সেটা মনে করি না। কিছু কিছু কবিতা হয়তো ছাপানো যেতে পারে, ছাপানো যাবে। এখনো পর্যন্ত যে কটি কাব্যগ্রন্থ বেরিয়েছে, তার পরের কাব্যগ্রন্থটি পরিকল্পনা করতে হবে। যা লিখেছি সেগুলো নিয়ে আবার বসতে হবে, সেই লেখাগুলো সম্পাদনা করতে হবে। কোন কোন লেখাগুলো আবার 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 পড়ে আবার সেটাকে আবার মানে পরিমার্জনা করতে পারবো, করে সেটাকে আবার একটা নতুন রূপ দিয়ে সেটাকে ছাপতে পারবো, এই ধরনের একটা পরিকল্পনার মধ্যে আছি।
কিছু আচ্ছা, লেখা জড়ো হয়ে গেছে, সেগুলোকে ধন্যবাদ, ধন্যবাদ দাদা। এখন আমি একটু জানতে লিখবো। চাইবো, বা আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এ পর্যন্ত আপনার কয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে আর কটি কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার অপেক্ষা রয়েছে? আমার এখনো পর্যন্ত 4টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, আর আচ্ছা, শেষ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে 2018 ডিসেম্বরে। তারপরে আমি যে সমস্ত লেখাগুলি লিখেছি সেগুলি বিভিন্ন কয়েকটি ওয়েব ম্যাগাজিন, কয়েকটি পত্রিকা এরকম জায়গায় বেরিয়েছে। আর বেশিরভাগ লেখা নিজের কাছে পড়ে আছে, সবসময় লেখা ছাপাতে দিই না, কারণ ছাপাতে দিলে সবাই যে লেখা ছাপবে তারও কোনো মানে নেই। আবার অনেক সময় তো ছাপাতে ইচ্ছেও করে না, রেখে দিই জাস্ট আবার নিজে পড়বো বলে। আশা করি যা লেখা হয়েছে সেটা আগামী কয়েক মাসের মধ্যে জড়ো করে একটা সম্পাদনার জায়গায় নিয়ে গিয়ে হয়তো এই বছরের শেষের দিকে একটা কাব্যগ্রন্থ আবার বের করতে পারি, সেরকম একটা আশা করি আর কি। অনেক ধন্যবাদ দাদা। এবার আমি বলবো আপনাকে যে শেষ কবিতাটি আমরা শুনতে চাই আজকের অনুষ্ঠানের জন্য। এটা একটু সাম্প্রতিককালের লেখা, একটা গদ্য ছন্দে লেখা একটা কবিতা, সেটা আমি একটু পড়ে শোনাই। হ্যাঁ, শোনান দাদা। রঙের বেপথু সৌন্দর্য আমাকে অবশ করে ফেলেছিল, যখন লেজওয়ালা ঘুড়িটা আমাকে নিশির টানে ছুটিয়ে নিয়ে গেল সেই আমবাগানের ভেতর দিয়ে। আমবাগানের মধ্যে কোথাও 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 ঝুপসি ছায়া যেন আমার আত্মা অবধি নেমে এসেছে, আর মৃতদের পুনরুত্থানের গল্প ভেসে বেড়াচ্ছিল এক একটা গাছের কাণ্ডের চারপাশে, সেই পুতুল নাচে দেখা আলাদিনের গল্পের মতো। হিজাবে মাথা ঢেকে মেয়েরা আসছিল, চলে যাচ্ছিল যেন যন্ত্রচালিত। একটু দূরে একটা দুলদুলি বাঁধা ছিল, তার মাথায় লাল সিঁদুর, ঝালরের সাজ। আষাঢ়ের মেঘ করে এসেছিল, আমার মনে পড়ছিল সেই তারায় ভরা আকাশ আর ব্রাহ্ম মুহূর্ত, যেদিন আমি বেরিয়ে পড়েছি আমার শিশু বয়সের প্রথম রাস্তার উদ্দেশ্যে। মাথার উপর জম ঘন হয়ে এলে অন্ধকারে দরজার পর দরজা খুলে যাচ্ছিল আর বন্ধ হচ্ছিল। চারপাশে অজস্র ভেঙে পড়া সাঁকো, আর আমার সামনে আলপনায় নিস্তব্ধ হয়ে পড়ে আছে হাজার হাজার আমারই পায়ের ছাপ। বাহ, চমৎকার চমৎকার। হ্যাঁ, কবিতাগুলো শুনতে শুনতে আমরা ঠিক চোখের উপর সেই দৃশ্যটি দেখতে পাই। এটা অসম্ভব একটি সুন্দর বিষয় দাদা। অরূপ রতন হালদার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শেষ কথা শোনার জন্য আপনার কাছে আবার আসবো। এবার প্রিন্সিপাল আবুল বাশার হাওলাদার স্যারের কাছে প্রশ্ন হলো যে কবিতা নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে আগামীতে? কবিতা লেখা আমি শুরু করেছি বেশি না, 3-4 বছর আগে। এর আগে আমি ছাত্র জীবনে কিছু কিছু কবিতা লিখতাম। সেখানে পরে আর দেখা যাচ্ছে যে কবিতা লিখতে যে আমার যে ভাবতে হয় সময় যায়, তাতে আমার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই জন্য এটা কষ্ট লাগতে বেশি, বাদ দিয়ে দিলাম। তো এখন এই 3-4 বছর যাবৎ লিখি, তো এ পর্যন্ত 5-6টা কাব্যগ্রন্থ লেখা হয়েছে, 3টা প্রকাশিত হয়েছে, আর 2-3টে হাতে আছে। তাও মনে হয় ওই বঙ্গবন্ধুকে নিয়ে যেটা লেখা, সেটাও শিগগির প্রকাশিত হবে। তা বাদেও আর দুটো কাব্যগ্রন্থ কাজ চলছে, এই আর কি। তাতে আমার একটা ইচ্ছে আছে, এখন তো আমি বয়স হয়ে গেছে অনেক, কতটা সময় পাই বলতে পারি না, তবে আমার 10,000 কবিতা লেখার একটা বাহ, পরিকল্পনা আছে। বাহ। 10,000। আমি যদি আর 5 বছর বাঁচি, বেঁচে থাকি, তখন মারারাই বলতে পারেন এবারই তো এই কিছুটা আমি তো মৃত্যুর থেকে হ্যাঁ, হ্যাঁ। ফিরে এসেছি। আর যদি 5 আচ্ছা, বছর বাকি, আর তাহলে আমার একটা পরিকল্পনা আছে, 10,000 কবিতা আমি লিখবো, এরকম একটা আচ্ছা, আপনার পরিকল্পনা এই আছে। আপনার এই যে পরিকল্পনাটা রয়েছে বা আপনার যে ইচ্ছা, এই ইচ্ছাটি সফল হোক, পূর্ণ হোক, আমরা সেই প্রত্যাশা করি। আপনি এখন আমাদের একটি কবিতা শোনাবেন, আজকের অনুষ্ঠানের শেষ কবিতা। কবিতাটা আমি বের করতে একটু সময় লাগতে পারে, 1 মিনিট একটু দাদাকে একটু কথা বলেন, আমি বের করি আমার এই মোবাইলের মধ্যে। আর লেখা যে খাতা আমি এই মুহূর্তে আনতে পারবো না। আমি একটু 1 মিনিট একটু কথা বলেন দাদার আচ্ছা, সাথে। আচ্ছা, ঠিক আছে। তো অরূপদা, আপনার কাছে একটু আসছি, যেহেতু স্যার কবিতাটি বের করবেন।
তো আমি আপনার কাছে একেবারে ছোট একটি বিষয় জানতে চাইবো যে সাহিত্যের সব থেকে কঠিনতম বিষয়টি হলো কবিতা লেখা। যদিও কবিতা হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার, এবং এই কবিতা দিয়ে যত সহজে একটি বিষয়কে ভাবানো যায়, মানুষকে বোঝানো যায়, অন্য কোনো সাহিত্যের অন্য কোনো শাখায় এটি সম্ভব নয়। কবিতাই তো গান, কবিতা যদি ছন্দে হয় সেটি গান। তো আপনি এত শাখা থাকতেও, সাহিত্যের এত শাখা থাকতেও কবিতাটি কেন বেছে নিলেন? আমার এই প্রশ্নটি আপনার কাছে। এর উত্তর দেওয়া খুব কঠিন, কেন কবিতা আমি বেছে নিলাম, কারণ এগুলো আসলে ভেতরে থাকে বোধহয়। ভেতরে বোধহয় ওই কবিতার প্রতি ভালোবাসা, বা কবিতার যে ছাঁদ বা ছন্দ, বা কবিতার যে প্রভাব, একটা কবিতা পড়ার পর সেটা মনের মধ্যে যে ধরনের প্রভাব তৈরি করে, হয়তো ভেতরে ভেতরে কাজ করে যে আমি কি কোনোদিন এরকম ভাবে লিখে উঠতে পারবো। কোনো একজন খুব বড় বিশিষ্ট কবি, যারা আমাদের গর্বের কবি, তাদের কবিতা পড়ে মনে হয়েছে, হয়তো কোনোদিন অবচেতনে মনে হয়েছিল, আমি কি কোনোদিন লিখে উঠতে পারবো এরকম একটা লেখা, এরকম শব্দ, এরকম চিত্রকল্প, এরকম রূপ, এরকম মাত্র কয়েকটি লাইন, কয়েকটি শব্দের মাধ্যমে কি প্রকাশ করতে পারবো কোনোদিন। এটা হয়তো স্বপ্ন দেখেছিলাম, সেই আচ্ছা, স্বপ্ন আচ্ছা। হয়তো ভেতরে ভেতরে লালন করেছি ছোট বয়স থেকে। তারপর সেখান থেকে হয়তো একদিন সেই সেই স্বপ্ন যদি বীজ হয়, তো সেই বীজ হয়তো একটা ছোট্ট গাছ, সেখান থেকে আস্তে আস্তে বড় হলো, বড় হয়ে তারপর ভেতরে হয়তো সেই তারই একটা প্রকাশ হিসেবে আমার ভাষায় আমি হয়তো আমার শব্দগুলো বলে উঠলাম। সেখান থেকেই কবিতার শুরু। এই যে। করে বলেছেন। এখন আমি আবুল বাশার স্যারের কাছে আসছি, যে তাহলে আপনার শেষ কবিতাটি আমরা শুনবো স্যার। আপনি মোবাইলটি একটু মিউট করা আছে, আনমিউট করে নেবেন স্যার। রাতের যে অভিজ্ঞতা, অন্ধকারের যে আমাদের বর্তমান অভিজ্ঞতা, যেটা আপনি বলছিলেন যে আপনি সমসাময়িক প্রসঙ্গ নিয়ে লিখেছেন, কবিতার নাম হলো এমন রাত যেন আর না হয়। এই আচ্ছা। রাত্রি, হ্যাঁ। ঘুটঘুটে অন্ধকার আধারে জর্জরিত প্রকৃতি, তমসা ঘেরা কঠিন, নির্মমতা বাস্তবতা আরো কঠিন। এমন রাত আসে আর যায়, রেখে যায় নিষ্ঠুর স্মৃতি। রাতগুলো ঐতিহাসিকতার ছাপ রেখে যায় নিস্তব্ধ পৃথিবী, নিথর রূপে সব ম্লান করে দেয়। দরজা কপাট বন্ধ হয়ে যায় সন্ত্রস্ত দানব ভীতিতে। শুধুই কি রাত ন- নরপিশাচের তাণ্ডব লীলা, মাদক মাতনে ধর্ষণার অন্ধকার করে নিত্যের নিষ্পাপ প্রাণগুলো। চর্চা ছেলে কত মানুষ, কত বিখ্যাত গুম হচ্ছে। অবৈধ অর্থের মহাযজ্ঞ রাতের আদায়ে স্তূপীকৃত হচ্ছে। মানুষ মনুষ্যত্ব হারাচ্ছে এই কাল রাতে। রোগ শোক দুঃখ কষ্ট উঠলে এই রাতে, আর এই রাত যেন শেষ হবে না কখনো। অসুস্থ শিশুর কান্নার রোগ, কত মায়ের প্রতাপ বেদনায় অসহায় চিৎকার। এই রাতে কত নারী বিরহ বেদনার কাহিনী নির্গুণ সময় পার করছেন। অত্যাচারের বিভৎস রূপ নীরবেও চলছে, কেউ হয়তো জানে না। হাসপাতালের যে অপরাধের কন্দন, মৃত্যু পূর্বে পরিচিত প্রায় সর্বত্র। রাতের ক্রন্দন পৌঁছে না কারো কর্মটি ধরে। ডাক্তার নার্স সেবা দিচ্ছেন ভিতে আর ঘরে কারো অজান্তে। এই নিশিতে হরণ উঠেছে কত দেবতারা, কত নারীর যৌবন, কত রাজা বাচ্চা উন্মাদ হয়েছে শরাব দিয়ে। ছিনিয়ে নিয়েছে নিষ্পাপ নারীর প্রতিষ্ঠ। এই রাত অ্যারাবিয়ান নাইটসের কল্পিত কাহিনীকেও হার মানিয়েছে। এরপর কোনাহাম্মক লিখেছে অন্ধকারের কতই নারী। আমি তো দিন দেখেছি উচ্ছি দুর্ভাগ, নির্মম এক ভিন্ন প্রকৃতির প্রতিচ্ছবি এই রাত। আমার মনে হয় এই রাত করোনা সহ যেগুলো দুর্যোগের চেয়েও ভয়ঙ্কর। তাই রাত যেন বিনাশ হয়ে যায় পৃথিবী থেকে একেবারে, আলো আলোয় ভরে যায় সমগ্র প্রকৃতি। অন্ধকারের লেশ মাত্র না আসে মানুষের মাঝে। আমি চাই না এমন রাত, এমন নিষ্ঠুর রাত। শুধু টিকে থাকবে স্পষ্ট দিবালোকে, যেথায় সবাই শুধু হাসবে, আনন্দ করবে, হৃদয় দিয়ে সব উপভোগ করবে। থ্যাংক ইউ। বাহ! অনেক ধন্যবাদ স্যার। খুব সুন্দর একটি কবিতা। ওই যে বলছিলাম একটু আগে অরূপদার কবিতা শুনে, যে এই কবিতাটি শুনেও আমরা কিন্তু একটি চিত্র পেয়ে গেলাম, যে সেই রাত,
হ্যাঁ, যে সেই রাতের ভয়াবহতা, সেই রাতের একটি চিত্র আমরা সুন্দরভাবে আপনার পেয়ে গেলাম। আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর একটি কবিতা লেখার জন্য এবং আমাদের পাঠটা শোনানোর জন্য। তো আজকে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কলকাতা ভারত থেকে বিশিষ্ট কবি অরূপ রতন হালদার, এবং বাংলাদেশ থেকে যুক্ত হয়েছিলেন ঢাকা থেকে বিশিষ্ট কবি আবুল বাশা হাওলাদার, এবং আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল আরেকজন বিশিষ্ট কবি মতিন বাঙালির, কিন্তু সম্ভবত যান্ত্রিক ত্রুটির জন্য, টেকনিক্যাল প্রবলেমের জন্য উনি আজকে আমাদের সাথে যুক্ত হতে পারেননি। উনি চেষ্টা করেছিলেন অনেকবার, আশা করি অন্য কোনো একদিন অন্য কোনো একটি অনুষ্ঠানে আমাদের সাথে উনি যুক্ত হবেন। তো আজকে অরূপদা একেবারে শেষ কথাটি বলবেন আজকে অনুষ্ঠান সম্পর্কে এবং দর্শকদের উদ্দেশ্যে। বাংলা কবিতা নিয়ে এরকম আলোচনা আরো অনেক হওয়া দরকার। তার কারণ কবিতা আজকে আমাদের বিশেষ করে অডিও ভিজুয়াল যে দৃশ্যশ্রাব্য মাধ্যম যেভাবে আমাদেরকে ক্রমশ আমাদের মানসিকতাকে গ্রাস করছে, তাতে কবিতা নিয়ে আলোচনা বা কবিতা নিয়ে একটা সচেতনতা তৈরি করা, কবিতা পড়া এবং কবিতার প্রতি ভালোবাসার জন্য তৈরি করার জন্য এই ধরনের অনুষ্ঠান আমার মনে হয় সবসময়তেই স্বাগত। যারা দেখছেন, যে দর্শকরা দেখছেন, তাদের মধ্যেও একটা কবিতার প্রতি ভালোবাসা তৈরি হয়, তারা আরো কিছু ভাববেন, আরো হয়তো অন্য কবিতা পড়ার চেষ্টা করবেন, এবং সেখান থেকে তাদের মধ্যে একটা চেতনা, একটা বোধ তৈরি হবে। এটা নিয়ে একটা চারপাশে একটা একটা যাকে আমরা এয়ার বলি বা বাতাস আর কি, একটা অনুভবের একটা জায়গা তৈরি করা যায়। এই কবিতা নিয়ে যত কথা হবে তত আমাদের ভালো। তার কারণ কবিতা আমাদের বাঁচার নিঃশ্বাস প্রশ্বাস। বাঙালি কবিতা বাদ দিতে বাঁচতে পারবে না। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, সুকান্ত ভট্টাচার্য, এদের বাদ দিয়ে তো আমরা বাঙালি নই। অতএব এদেরকে মনে রেখে এদের ধারা আমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে, এবং সেই জন্যই কবিতা নিয়ে আলোচনা খুব দরকার। এবং কবিতা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের চ্যানেল এবং গ্রিন বাংলা চ্যানেল এবং আপনার প্রচেষ্টাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। আশা করি এরকম প্রচেষ্টা আরো ভবিষ্যতে হবে। হ্যাঁ, হ্যাঁ, অরূপ রতন হালদার, আপনাকে অনেক ধন্যবাদ এই মূল্যবান কথা বলার জন্য ধন্যবাদ। এবং আমাদের সাথে যুক্ত হয়ে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আজকে একটি দুঃখের বিষয় এবং কষ্টেরও বিষয় যে টেকনিক্যাল প্রবলেমের জন্য আজকে কমেন্টসগুলো আমরা স্ক্রিনে দেখাতে পারিনি। তো আমি একটু বলে রাখি যে আমাদের সাথে যুক্ত ছিলেন অনেকেই, তাদের ভিতর শান্তনা আক্তার, চট্টগ্রাম রংপুর থেকে যুক্ত ছিলেন প্রদীপ রয়, এবং ঢাকা থেকে মোহাম্মদ শহীদুল্লাহ, এম এ কাসিম শেখ, খুলনা থেকে যুক্ত ছিলেন বিভূতিভূষণ মণ্ডল, এবং ভবেন্দ্রনাথ ভবেন্দ্রনাথ ভবেন, উনি যুক্ত ছিলেন ঢাকা থেকে। শরীফ আহমেদ যুক্ত ছিলেন, সুশান্ত মণ্ডল যুক্ত ছিলেন খুলনা থেকে। অরুণ শীল, উনি চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। সুমন সর্দার, পিজুর সালদার, আরো অসংখ্য লোক আমাদের সাথে, সৌরভ হক, তারপর তাপস চক্রবর্তী, এবিএম নোমান চট্টগ্রাম থেকে, এরকম অনেক লোক আমাদের সাথে। পলি হালদার যুক্ত ছিলেন, দীপঙ্কর কুমার রয় মোংলা থেকে যুক্ত ছিলেন, জ্যোতির্ময় সেন, অসীমা রানী পাল যুক্ত ছিলেন, আমাদের আরো অনেকে যুক্ত ছিলেন। শুভেন্দু রায় চৌধুরী, উনি ফকিরহাট থেকে যুক্ত ছিলেন, বাগেরহাটের ফকিরহাট থেকে। তো ওনাদের কমেন্টস গুলো আমরা আজকে দেখাতে পারিনি। তো আজকে অনুষ্ঠান যারা দেখেছেন এবং আমাদের সাথে এত সময় যুক্ত ছিলেন, আর সবাইকে অসংখ্য কৃতজ্ঞতা। আমি এক হ্যাঁ, মিনিট একটু কথা বলবো, আধা মিনিট। আমি আপনাকে সুযোগ দিচ্ছি, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু কথা বলে এবার শেষ কথাটি আপনার অবশ্যই আমরা শুনবো। তো দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা এই অনুষ্ঠানের প্রাণ, আপনারা সবসময় আমাদের সাথে রয়েছেন এবং প্রতিটি অনুষ্ঠানের সার্থকতা আপনাদের উপর নির্ভর করে। আপনারা এই অনুষ্ঠানটি শেয়ার করেন, কমেন্টস করেন, মূল্যবান মতামত জানান আমাদের অনুষ্ঠান সম্পর্কে। আপনাদের প্রতি গ্রিন বাংলা চ্যানেলের কৃতজ্ঞতা, ধন্যবাদ, সবকিছু সবসময় রইল। এবার আমরা একেবারে শেষ প্রান্তে এসে আবুল বাশা হাওলাদার, আপনি আপনার শেষ কথাটি বলবেন সংক্ষেপে। আমার শেষ কথা আর সংক্ষেপেই বলছি, আপনার এই ধরনের অনুষ্ঠানকে আমি এরকম আরো বেশি বেশি অনুষ্ঠান হোক এবং আপনি এরকম আয়োজন করেছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং বিশেষ করে আমাদের পশ্চিম বাংলা থেকে আপনার যে আগতন অরূপ রতন দাদা, উনি এসেছেন, এজন্য আমি
অত্যন্ত আনন্দিত, এবং এরকম আরো পশ্চিমবাংলা থেকে যারা আছেন তাদের সাথে যদি আমাদের এরকম যোগাযোগ হয়, দাদার যে কথামালা এবং কথার যে ধরন অত্যন্ত সুন্দর, মার্জিত সুন্দর কথা বলেন, যেখান থেকে আমরা অনেক শিখতে পারি। তার কথা বলা যে হয়তো আমাদের বলায় অনেকটা ভালো হয় না। এই জন্য আমরা চাচ্ছি যে এরকম অনুষ্ঠান আরো হোক, এবং বিশেষ করে পশ্চিমবাংলা থেকে যাতে আরো অতিথিরা আসে। এজন্য আপনার এই উদ্যোগ অব্যাহত থাকুক। এই জন্য আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। অনেক ধন্যবাদ প্রিন্সিপাল আবুল বাশার হাওলাদার আপনাকে। আমি বলে রাখি, সবসময় আমি বলে থাকি যে আমাদের এই যে উদ্যোগটি, যেমন সাহিত্যের আড্ডা, এরপর আমাদের আরো কিছু অনুষ্ঠান রয়েছে, করোনাকালীন ব্যবসা বাণিজ্য, তারপর রয়েছে আমার যত কথা, উন্নত বাংলাদেশ স্বপ্ন বাস্তবতা, অনেক প্রোগ্রামগুলো আমরা করে থাকি। বিশেষ করে গানের একটা অনুষ্ঠান রয়েছে, গানে গানে কিছু সময়। এই অনুষ্ঠানও কিন্তু কলকাতা থেকে অনেকে যুক্ত হয়েছেন এবং আগামীতেও হবেন। এখানে দেবুদা আসছেন গান গাইতে, শ্যামলী ভট্টাচার্য এবং অনিন্দিতা গোস্বামী কিন্তু এখানে কবিতা পাঠ করেছেন এবং আমাদের লাইভ এসছেন। অরুণ হালদার, আপনি বোধহয় চেনেন অনিন্দিতা দিদিকে, উনি আসছিলেন আমাদের এই প্রোগ্রামে। তো এই যে একটা মেলবন্ধন, যে আপনারা পশ্চিমবাংলা থেকে এবং আমরা বাংলাদেশ থেকে একটি জায়গাতে আমরা কিন্তু সবাই এক, যে ভাবের জায়গা, নিজের জায়গা, ভাষার জায়গা। তো এই যে মেলবন্ধনটি আমরা সবসময় চেষ্টা করছি যে আমরা একটু নিজেদেরকে আর একটু ঝালিয়ে নিতে পারবো, যে আপনারা ওখানে কেমন করছেন চর্চাটি এবং বাংলাদেশে কেমন হচ্ছে। আমরা এই চেষ্টাটি সবসময় অব্যাহত রাখবো আশা করি। আর আজকে করোনাকালীন সময়ে শত ব্যস্ততার মধ্যেও আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন, কবিতা পাঠ করেছেন, মূল্যবান বক্তব্য রেখেছেন। এর জন্য গ্রিনমালা চ্যানেলের পক্ষ থেকে অরূপ রতন হালদার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আবুল বাশার হাওলাদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের এই সাহিত্য চর্চাটি অব্যাহত আপনি রাখবেন। ভালো থাকুন। হ্যাঁ, আর আপনাদের দীর্ঘ সুস্থময়, আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই, আর আপনাদের সুস্থময় সুদীর্ঘ জীবন কামনা করছি। আপনারা আরো ভালো থাকবেন, কারণ আপনাদের কাছ থেকে আমরা আরো কবিতা, আরো লেখা আমরা চাই, এবং আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনাদের এই লেখনীতে উজ্জীবিত হয় সেই প্রত্যাশা রইল। আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমরা শেষ করছি। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ, শুভেচ্ছা, শুভরাত্রি। ধন্যবাদ।